রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি শিমলার বলা কথাগুলো। আর ওকে কোনোদিনও মাফ করবো না। ওর জন্য যতটুকু মায়া ছিল সেগুলো সব শেষ হয়ে গেল ওর ব্যবহারে। বাসায় আসতে আসতে 6টা বেজে গেল। এসে জান্নাতের সাথে কিছু কথা বলে ফ্রেশ হয়ে খেতে বসলাম, কারণ অনেক কাজ বাকি আছে। তাই তাড়াতাড়ি খেয়ে কাজ করতে বসলাম। কাজ করতে করতে একটা ফাইলে আটকে গেলাম। কি করব বুঝতেও পারতেছি না। অনেকক্ষণ ভেবে এক বন্ধুকে ভিডিও কল করলাম। ও এই ব্যাপারে খুব ভালোই বোঝে, কারণ ও চাকরি করে প্রায় 1 বছরের বেশি। দোস্ত, তোকে এই ফাইল কে দিল? আমার অফিসের ম্যাম। তুই তো বলছিলি তোর নতুন চাকরি হয়েছে। হ্যাঁ, কিন্তু কেন? কারণ এই ফাইলগুলো তো অফিসের নতুন কোনো স্টাফ করতে পারবে না। বোধহয় ভুলে চলে এসছে। মিথ্যা কথা বললাম। এবার আরো কিছু কথা বলে রেখে দিলাম। আমি বুঝতে পারলাম ম্যাডাম ইচ্ছে করে আমায় ফাইল দিছে, যেন আমি কাজটা করতে না পারি, আর সে আমায় অপমান করার সুযোগ পায়। কাজ করতে করতে 2টা বেজে গেছে। জান্নাতের রুমে গিয়ে দেখি ও ঘুমিয়েও গেছে। তাই আমি কিছু না ভেবে শুতে গেলাম। কিছুতেই ঘুম আসতেছে না, কারণ শিমলার বলা প্রতিটি কথাই আমায় করে করে শেষ করে দিচ্ছে। কিভাবে পারলো আমায় এত বাজেভাবে কথা বলতে? কিভাবে পারলো আমায় এত অপমান করতে? না, আর কিছুই ভাবতে পারতেছি না। কিছুতেই ঘুমও আসতেছে না। মাথা খুব ব্যথা করতেছে, কারণ সারাদিন অনেক কাজ করছি। তাই একটা মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে জান্নাত আর ডাকলো না। তাই ঘুম থেকে উঠে আমি অবাক। 9টা 25 বেজে গেছে। ঠিক তখনই মনে পড়লো কাল রাতে জান্নাত আমায় বলেছিল আজ সকালে ওর কোচিং আছে ভোরবেলায়, তাই আমায় আজ ডেকে তুলতে পারবে না। তার মানে জান্নাত স্কুলে চলে গেছে। ও শিট, এখন কি হবে? আর কিছু না ভেবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। আজ আমার কপালে কি আছে কে জানে, কারণ অফিসে লেট করে গেলে ম্যাডাম আবার কি বলে। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় গিয়ে বললাম আরেক বিপদে। একে তো নাস্তা করতে পারিনি, আর এদিকে রাস্তায় এসে রিক্সা পাচ্ছে না। ওহ, কি বিপদ। অনেক সময় পরে পেলাম একটা রিক্সা। কোনো কথা না বলে মামাকে তাড়াতাড়ি যেতে বললাম। 15 মিনিট পরে অফিসে ঢুকলাম। ভয়ে ভয়ে গিয়ে আমার কেবিনে বসলাম। ঠিক তখনই পিয়ন চাচা এসে বলে গেল ম্যাম আমায় তার কেবিনে যেতে বলেছে। আমি ভয়ে ভয়ে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম ম্যাম আসবো? ম্যাম কিছু বলবেন? অফিসটা কি আপনার বাপের? জি না। তাহলে কি আপনার ইচ্ছা মতো অফিসে আসবেন? আসলে ম্যাডাম রাস্তায় প্রচুর জ্যাম। থাক, আমি কিছু শুনতে চাই না। আর যদি কখনো লেট হয় তাহলে চাকরি থেকে বের করে দিব। ম্যাম আর হবে না। ওকে, আর আপনাকে যে কাজ দিছিলাম সেগুলো দিন। এই রে, এগুলো তো বাসায় রেখে এসেছি বলে। কি হলো, কথা বলুন। আসলে ম্যাম ফাইলগুলো বাসায় রেখে এসেছি বলে। আর কোনো কিছু না বলে আমার কাছে এসে ঠাস ঠাস করে 2টা চড় দিল জোরে জোরে। আমি চুপ হয়ে আছি। ছোট লোক লুচ্চা কুত্তার বাচ্চা, এটা কি তোর অফিস যে তুই যা ইচ্ছে তাই করবি? ঠোঁট হালকা কেটেও গেছে। এই তোর ওয়ালেট দে। চুপ করে দিয়ে দিলাম। এই শোন, তোকে 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমার ফাইলগুলো এনে দিবি। কিন্তু ম্যাম আমার ওয়ালেটটা না নিয়ে কিভাবে যাব? আমি কিছু জানি না। টাইম স্টার্ট নাও। কিছু না বলে চলে এলাম। কাছে টাকাও নেই, কিভাবে যাবো বাসায় কিছুই ভাবতে পারছি না। হাতে সময় নেই, তাই কিছু না ভেবে হাঁটা শুরু করলাম। আসতে 20 মিনিট লেগে গেছে। রুমে এসে ফাইলগুলো খোঁজ করে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। রাস্তার মাঝে এসে দেখি আর মাত্র 3 মিনিট আছে, তাই রাস্তা দিয়ে দৌড় শুরু করলাম। এদিকে রোদে আমার শরীর পুরো ঘেমে ভিজে গেছে। অফিসে আসতে 10 মিনিট লেট। আমি অফিসে ঢোকার সাথে সাথে সবাই কেমনভাবে তাকাচ্ছিল। আমি সেটা খেয়াল না করেই ম্যামের কেবিনে গেলাম। ম্যাম আসবো? ম্যাম এই যে ফাইলগুলো। ম্যাডাম ঘড়ি দেখিয়ে বলল কত বাজে এখন? আমি চুপ। ম্যাডাম আরো কিছু কথা শুনিয়ে দিল। আমি চুপচাপ কথাগুলো শুনছিলাম। এবার আরো কিছু ফাইল ধরিয়ে দিল। আমি বাইরে আসতে রুবেল, রহিম, রুহি, স্মৃতি সকলে ঘিরে ধরল। ভাই কি হয়েছে? ম্যাম আপনাকে এত বকলো কেন? 15 মিনিট লেট করে আসছি তাই। কি বলেন ভাই, আমি তো কালকে 30 মিনিট লেট করে আসলাম, কিন্তু ম্যাডাম তো আমার তেমন কিছু বলেনি। জানি না। আরে অনেকেই তো দেখি অফিসে লেট করে আসে, কিন্তু ম্যাম তো কিছু বলে না। আমি চুপ হয়ে আছি। ভাই এত ফাইল একসাথে? হ্যাঁ। আমায় তো এত ফাইল ম্যাম কোনোদিন দেয়নি। শ্রাবণ ভাই, ম্যাম তো কখনো আমাদের সাথে খারাপ আচরণ করে না, আর এত কাজের চাপও দেন না, কিন্তু আপনাকে? কিছু জানি না। আমি সবার সাথে কথা বলে আবার কাজে মন দিলাম, কিন্তু পেটে কিছুই নেই। এর মধ্যে জান্নাত ফোন দিছিল। আমি বলছি বাইরে খেয়ে নিয়েছি। মিথ্যা বলেছি, কারণ আমি না খেলে পাগলিটাও খাবে না। এইভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। সকলে এসে আমায় ডেকে নিয়ে গেল।
আমিও খেয়ে নিলাম, আবার সেই কাজে মন দিলাম। অফিস ছুটি, সবাই বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি রয়ে গেছি, কারণ বাসায় কেউ তো আমায় এই একই কাজগুলো করতে হবে, তাই অফিসে বসেই করি। ম্যাডাম বেরিয়ে যাবার সময় আমার দিকে একবার দেখে আবার চলে গেল। সব কাজ করে আমি বাসায় যাবার জন্য তৈরি হলাম। তখন পিয়ন চাচা এসে আমার ওয়ালেট দিয়ে গেল। মনে হয় ম্যাম তার কাছে দিয়ে গেছে। ওয়ালেটটা খুলে দেখি সবই ঠিক আছে। আমি কিছু না ভেবে বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসতে রাত হয়ে গেছে। জান্নাত আমায় বলল, দেরি হলো কেন? আমি ওকে ঘুরিয়ে পেঁচিয়ে বললাম। আপু তেমন কিছু বলল না। এইভাবে চলছিল আমার জীবন। রাতে আমি এবং জান্নাত খাবার খেয়ে নিলাম। এরপর জান্নাতকে নিয়ে পড়তে বসলাম, কারণ জান্নাতের কিছুদিন পরে টেস্ট পরীক্ষা। কিছু সময় পড়িয়ে আমি ঘুমোতে গেলাম। আবার সকালে সে অফিস। এখন থেকে আমি আর ভুল করি না, কিন্তু ম্যাডাম আমায় অনেক বাহানা কথা শোনায়। অফিসে কাজ করছিলাম, তখন আমার ডাক পড়লো ম্যামের রুমে। ম্যাম আসবো? হুম। জি বলুন। কাল সকালে আমাদের সিলেট যেতে হবে। হ্যাঁ। হুম, শুধু নয়, আপনাকেও যেতে হবে আমার সাথে। কিন্তু ম্যাম আমি যেতে পারবো না। কেন? ম্যাম একটা পার্সোনাল প্রবলেম আছে। ও, বুঝতে পারছি, বাসায় বউকে রেখে যেতে পারবেন না। ম্যাম আমি সিঙ্গেল। তাহলে আসলে কি আসলে আসলে করছেন? বলুন, কি বলবেন? ম্যাম আমার বোন বাসায় একা থাকতে পারবে না, তাই আমি যেতে পারবো না। কি, আপনার বোন আছে? ম্যাম আমি পার্সোনাল কিছু বলতে পারবো না। ও বুঝলাম, আমার একটা প্ল্যান আছে। জি বলুন। আপনি চাইলে আপনার বোনকে আমাদের সাথে নিয়ে যেতে পারেন। ভাবলাম জান্নাত অনেকদিন কোথাও ঘুরতে যায়নি, তাই ভাবলাম জান্নাতের জন্য রাজি হয়ে যাই। হ্যাঁ আমি রাজি। তাহলে এখন বাসায় গিয়ে তৈরি হন, কাল সকাল 9টায় আমাদের গাড়ি ছাড়বে। ওকে বলে বাসায় চলে এলাম। এবার জান্নাতকে সব বললাম। জান্নাতও খুব খুশি। রাতে আমরা খেয়ে সব কিছু গুছিয়ে নিলাম। রাতে শুয়ে পড়লাম, সহজেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে বের হলাম। আমার আপুকে তো পরীর মতো লাগছে। এবার অফিসে গিয়ে দেখি গাড়ি রেডি, ম্যামও তৈরি। আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। আর সিমলাকে খুব ভালো দেখাচ্ছিল, কিন্তু আমি ওদিকে তাকালাম না। ম্যামের গাড়ি করে আমরা রওনা দিলাম। ম্যাম আর জান্নাত পিছনে, আমি আর ড্রাইভার সামনে। এরপর জান্নাত আর ম্যাম গল্প করতে শুরু করলো। আমি চুপ হয়ে আছি। খুব অল্প সময়ে জান্নাতের সাথে ভালো ভাব জমে গেল ম্যামের। এবার আমি চুপচাপ গাড়িতে বসে আছি। জান্নাত আর ম্যাম কথা বলছে। আমি সামনের দিকে তাকে দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম পুরনো সব দিনের কথা, আমার আর শিমলার কাটানোর সময়গুলোর কথা। কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল শিমলার এখন আমার না, সে এখন অন্য কারো স্ত্রী। তাই আর কিছু ভাবলাম না। সিলেটে পৌঁছাতে 7 ঘন্টা লাগবে, তাই আমি সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কানে হেডফোন লাগিয়ে বসে আছি, এমন ভাব করতেছি যেন আমি বিন্দাস আছি, কিন্তু আমার মনটা যে চিরে ফেটে যাচ্ছে। এভাবে যে কখন ঘুমিয়ে গেছি জানি না। জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। দেখি আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি। আমি গাড়ি থেকে নামলাম। আমরা এখন একটা হোটেলে যাচ্ছি। ম্যাম অনলাইনে রুম বুক করে রেখেছে। 2টা রুম ভাড়া করা হয়েছে, একটাতে আমি আর অন্যটাতে জান্নাত আর ম্যাম। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বিকাল 4টা বেজে গেছে, তাই কিছু খাবার অর্ডার করলাম। খেয়ে জান্নাতকে ফোন দিলাম। আপু তুই কিছু খেয়েছিস? ভাইয়া, তুই? হ্যাঁ। আমি আর শিমলাপু বাইরে ঘুরতে যাচ্ছি। তুই একা একা বের হোস না প্লিজ। আরে ভাইয়া, আপু আছে না। তবু ভাইয়া প্লিজ। ওকে। আমি আর কোথাও বের হলাম না। রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করতেছিলাম। রাত হয়ে গেছে, কাল আমাদের মিটিং আছে, তাই তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমি জান্নাতকে আবার ফোন দিলাম। আপু তুই কই? ভাইয়া তো চিন্তা করতে হবে না, আমি রুমে আছি। ওকে আপু, গুড নাইট। গুড নাইট। এরপর আমি ঘুমিয়ে গেলাম। অপরদিকে জান্নাতের শিমলার কথা। জান্নাত, তোমার ভাইয়া বিয়ে করেছে? না আপু। কেন? আমি তা জানি না। ভাইয়া বিয়ে তো দূরের কথা, রিলেশনই করে না। কি? আপু, তুমি কি সিঙ্গেল নাকি ম্যারিড? সিঙ্গেল। আমার একটা প্রশ্ন ছিল। বলো। তোমাদের বাসায় কে কে আছে? আমি আর ভাইয়া শুধু। আমার জানা মতে শ্রাবণের তো কোনো বোন ছিল না। ঠিক। তাহলে তুমি? আগে প্রমিস করো কাউকে বলবে না। ওকে, প্রমিস। এইবার বলো। জান্নাত সব খুলে বলে কেঁদে কেঁদে। ও সরি, আমি বুঝতে পারি নাই। তোমার ভাইয়ার আব্বু আম্মু কই? আমি ছাড়া ভাইয়ার কেউ নেই। জান্নাত কিছু জানে না যে আমার পরিবার আছে। ও, তার মানে শ্রাবণ ওর পরিবারের সাথে থাকে না? জানো আপু, আমার ভাইয়া খুব ভালো। আমার ছোট থেকে কোনো কষ্ট পেতে দেয়নি। ভাইয়া আমার নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। ও,
তোমার ভাই তো তাহলে খুব ভালো মানুষ। হুম, তোমার কয় বছর এই শহরে? 6 বছর। মানে আমি ভাইয়াকে এই শহরেই দেখেছি ছোট থাকতে। শিমলা তো অবাক। এরপর শিমলা আমার সম্পর্কে সব খবর জেনে নিল, আমি মানে কোথায় থাকি, কখন কি করি ইত্যাদি। এবার শিমলা অনেক নরম হয়ে গেল, কারণ সে আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে এই কয়দিনে। সকালে জান্নাত এসে আমার রুমে ধাক্কা দিতে লাগলো। আমি ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। ভাইয়া, তুই এখন ঘুম থেকে উঠলি? আসলে তুই আগে ফ্রেশ হয়ে নে, আর আপু একটু পর বের হবে মিটিং করতে। আমি কিছু না বলে ফ্রেশ হতে গেলাম। এরপর রুমে এসে দেখি জান্নাত খাবার অর্ডার করে রেখেছে, তাই আমি খেয়েও নিলাম। এরপর রুমের বাইরে থেকে ম্যাম ডাক দেয়, তাই আমি বেরিয়ে গেলাম। আর জান্নাতকে বললাম, আপু তুই কিন্তু এই রুমের ভিতরে থাকবি, কোথাও বের হবি না। ওকে ভাইয়া, আর তোর মোবাইলটা দিয়ে যা। কেন? মানে আমি বুঝেছি, তুই গেম খেলবি, এই নে। ধন্যবাদ ভাইয়া। গালে একটা চুমু দেয় অনেক খুশি হয়ে। আর এদিকে সেগুলো আমাদের কাজ দেখে মনে মনে দুর্বল হয়ে যাচ্ছে, কারণ আজকের আমি 6 বছর আগের আমির কোনো মিল নাই, অনেক পরিবর্তন। আমি বের হয়ে গেলাম রুম থেকে। আমি গিয়ে দেখি ম্যাম কি যেন ভাবতেছিল। ম্যাম ম্যাম কি হয়েছে? ম্যাডাম এবার বাস্তবে সেই কিছু না। এরপর দুজনে গাড়িতে বসে নির্দিষ্ট স্থানে গিয়ে মিটিং করলাম, ডিল ফাইনাল। তাই ম্যাম খুব খুশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ম্যাম আজ আমার সাথে খারাপ আচরণ করেনি। আমরা হোটেলে চলে এলাম। আমি এসে আগে আমার রুমে গেলাম, গিয়ে দেখি জান্নাত টিভি দেখতেছে। আমার কলেজে কি করে? ভাইয়া টিভি দেখি। দুপুরে খেয়েছিস কিছু? না ভাইয়া। তাহলে চল দুজনে খেয়ে নিই। এরপর দুজনে খেয়ে নিলাম। বিকেলে শিমলা এসে আবুকে ডেকে নিয়ে গেল। আমিও ফোন চালাতে লাগলাম। অপরদিকে জান্নাত, তোমার ভাই রুম থেকে বের হয় না কেন? জানি না, ভাইয়া বাসায় থাকতেও কখনো বের হতো না। কেন? জানি না, আমি সেই ছোটকাল থেকে এটা দেখে আসতেছি। ও, এরপর রাতে আমি সব গুছিয়ে নিলাম, কারণ কাল আবার রওনা দিতে হবে। জান্নাত আর ম্যামও সব গুছিয়ে নিল। রাতে শিমলা জান্নাতের কাছ থেকে তার নাম্বার নিল, কারণ ম্যাম মানে শিমলা অনেকটা দুর্বল হয়ে পড়েছে আমার উপরে। তাই খোঁজখবর নেওয়ার জন্য জান্নাতের নাম্বার নিছে। আর হ্যাঁ, জান্নাতের একটা ছোট ফোনও আছে। জান্নাত কিছুটা বুঝতে পারতেছে যে ম্যাম আমায় কিছুটা লাইক করে। রাতে তারা ঘুমিয়ে পড়লো। সকালে আজ একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ আজ আমাদের ঢাকা ফিরতে হবে। আমি সবকিছু ঠিকঠাক করে নিলাম। এবার খাবার অর্ডার করবো, ঠিক তখনই জান্নাতের ফোন। ভাইয়া গুড মর্নিং। হ্যাঁ, গুড নাইট। ওই তুই মজা করিস কেন? সরি। খাবার অর্ডার করে খেয়ে নি। হ্যাঁ, তুইও। আমরা খেয়ে রেডি হতেছি। ওকে বাই। ফোনটা কেটে দিলাম। খাবার অর্ডার করে খেয়ে নিলাম। এবার আমি বাইরে এসে গাড়িতে অপেক্ষা করতে লাগলাম। আমি ড্রাইভারের সাথে কথা বলতে লাগলাম। আঙ্কেল, আপনার ম্যামের বর কি করে? হাসেন কেন? আপুমনি এখনো বিয়ে করা নাই। কি? আঙ্কেল, আপনি ম্যামের বাসায় কয় বছর ধরে চাকরি করেন? প্রায় 3 বছর। ও, তার মানে লোক কিছুই জানে না। মানে ভাবতে বলেছো 4 বছর আগের কথা, যখন শিমলার বিয়ে ঠিক হয়। আমি ভাবতে লাগলাম তার মানে শিমলার বিয়ে ভেঙে গেছে। এর কিছুক্ষণ পরে জান্নাত আর ম্যাম এলো। আমি চুপ করে গাড়িতে বসে পড়লাম আগের জায়গায়, কানে হেডফোন দিয়ে গান শুনতেছি আর বাইরে তাকিয়ে আছি। জান্নাত আর ম্যাম কথা বলতেছে, আমি কিছুই শুনতেছি না, কারণ কানে হেডফোন। আর কোনো ইচ্ছেও নেই। আজ একটা জিনিস ভেবে খুবই অবাক হচ্ছে, কারণ ম্যাম আজ একটা বাজে কথা বলেনি। জান্নাত আছে সেই জন্য হয়তো মনে হয় খারাপ ব্যবহার করেনি। আমি এইসব ভাবতেছি আর গাড়ি তার আপন গতিতে চলতেছে। দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পর ঢাকা এলাম। আমি আর জান্নাত আগে নেমে গেলাম, আর ম্যাম গাড়ি নিয়ে চলে গেল। আমি আর জান্নাত রুমে ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম। এরপর আমি আমার রুমে গিয়ে দিলাম এক ঘুম। সন্ধ্যায় জান্নাতের ডেকে ঘুম ভাঙলো। এরপর ফ্রেশ হয়ে দুজনে গল্প করতে লাগলাম। ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তুই কি বলবি বল। ভাইয়া আমার একটা জিনিস চাই। কি জিনিস বল। আগে বল দিবি? হ্যাঁ দেব, বল। আগে প্রমিস কর। ওকে, প্রমিস। ঠিক আছে ভাইয়া, পরে চেয়ে নেব। দূর, তুই যে কি বলিস না আর কি করিস তুই ছাড়া কেউ বোঝে না। এরকম কিছু কথা বলে জান্নাতকে পড়াতে বসলাম। ওকে কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে গেলাম। সকালে জান্নাত তুলে দিল ঘুম থেকে। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে গেলাম। জান্নাতের স্কুল নেই আজ, তাই ও যাবে না আমার সঙ্গে। এদিকে অফিসে কি ভাই, এই 2 দিন কেমন মজা করলেন? হ্যাঁ ভালো। বুঝি সব বুঝি। ভাই কি বুঝো তুমি?
এই যে আপনি আর ম্যাম দুজনেই গেলেন সিলেটে। রহিম রহিমকে আর কে পায়, সে সোজা তার ডেস্কে চলে গেছে এক দৌড়ে। আমি হাসতে হাসতে চলে এলাম আমার ডেস্কে। আসলে রহিম ছেলেটা খুবই রসিক, তাই আমি ওকে কিছু বলি না। কিছুক্ষণ পরে ম্যামের ডাক, ম্যাম আসবো? আসুন। জি ম্যাম বলুন। আমার সাথে চলুন। এই বলে ম্যাম বাইরে চলে এলো। আমি পিছু পিছু চলতে লাগলাম। ম্যাম তার গাড়িতে উঠলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আপনিও আসুন। জি ম্যাম। গাড়িতে আমি, ম্যাম আর ড্রাইভার। ম্যাম আমরা কোথায় যাচ্ছি? চুপ করে বসে থাকুন। আমি তো চুপ। কিছু সময় পরে আমরা একটা শপিং মলের সামনে এলাম। আমি তো অবাক, ম্যাম আমায় এখানে কেন নিয়ে এলো? আমি চুপ করেই আছি, কারণ কিছু বললেই বকবে। আপনি কি এখানে দাঁড়িয়ে থাকবেন না ভেতরেও আসবেন? জি ম্যাম চলুন। ভেতরে এসে ম্যাম অনেক খুঁজে খুঁজে কিছু জামা কিনলো মেয়েদের, এরপর 2টা শার্ট কিনলো। আমি ভাবলাম তার বয়ফ্রেন্ডের জন্য হয়তো। ভাই পুরো 3 ঘন্টা ধরে শপিং করলো। সেখান থেকে গাড়ি করে একটা হোটেলের সামনে এসে থামলো। আমি ভাবলাম ম্যামের ক্ষুধা লাগছে, তাই সে খাবে। আসুন আমার সাথে। আমি যেতে লাগলাম, জানি কিছু বলতে গেলে ঝাড়ি দেবে, তাই আমি চুপ। আমি আর ম্যাম একটা বেঞ্চে বসলাম। ম্যাম খাবার অর্ডার দিল, কিন্তু এগুলো তো আমার প্রিয় খাবার। আমি তো অবাক, এগুলো আমি শিমলা লাস্ট 6 বছর আগে খেয়েছিলাম। মনটাও খারাপ হয়ে গেল। কি হলো, খাচ্ছেন না কেন? হ্যাঁ, ইনি কি ম্যাম নাকি অন্য কেউ? সেই সিলেট থেকে এই পর্যন্ত কোনো বাজে বিহেভ করেনি। খাবার আগে আমি আমার কলেজে ফোন দিলাম, আপু ভাইয়া। তুই খেয়ে নে। ভাইয়া। ওকে মাই লিটল সিস্টার। এরপর আমি খেতে শুরু করলাম। এরপর দিকে শিমলা, ও আমায় তো কোনোদিন এভাবে বলতো না যে জানো খেয়ে নাও। আর জান্নাতকে ধুর, দেখ কি করে খাচ্ছে, পুরা সেই আগে 6 বছর আগের মতো করে। আমি মনে মনে এই কি ঝামেলায় পড়লাম। নিজেও খাচ্ছে না আর আমার দিকে তাকিয়ে আছে। এবার ম্যাম বুঝতে পেরে নিচু হয়ে খেতে লাগলো। আমরা খেয়ে সোজা অফিসে চলে এলাম। বিকাল 3টা বেজে গেছে। আমি ডেস্কে বসে আছি আর খেয়াল করতেছি শিমলা আমায় বারবার দেখতেছে। আমি একটু নার্ভাস ফিল করছি। কি ভাই, ভাবিকে নিয়ে কই গেছিলেন? আমি রাগ হলাম আর রহিম এক দৌড়ে চলে গেল। রহিম পারেও বটে। এরপর ছুটির সময় সকলে চলে যাচ্ছে, আমি বের হব। আজ কাজের চাপ নেই। ঠিক তখনই ম্যামের কেবিনে ডাক। আমি ভাবলাম নিশ্চিত এক গাদা ফাইল দেবে, তাই ডাকতেছে। এসব ভাবতে ভাবতে রুমের সামনে গিয়ে, ম্যাম আসবো? আসুন। ম্যাম কিছু বলবেন? এইগুলো নেন। এইগুলোতে কি? শপিং এসে ব্যাগটা। এইগুলো জান্নাতকে দিবেন। ম্যাম জান্নাতের এগুলো লাগবে না। ওই তোকে বলছি তুই দিবি। ওকে। ম্যাডাম লুকে হাসতেছে। আমার কিছু না বলে বেরিয়ে এলাম। এরপর দিকে ফোনে, জান্নাত। আপু বলো। তোমার ভাইয়ার কাছে আমি তোমার জন্য কিছু জামা দিয়েছি, পছন্দ হয় কিনা বলো। আপু তুমি দিবে আর পছন্দ হবে না? আর একটা কথা ছিল। বলো। আসলে আপু বলো, আমি কাউকে বলবো না। আসলে আমি তোমার ভাইয়ের জন্য 2টা শার্ট কিনেছি, তুমি দিয়ে দিও। ও এবার বুঝছি আপু। শিমলা কিছু না বলে লজ্জায় ফোন কেটে দিল। আর জান্নাত ভাবে, আপু তুমি যে ভাইকে পছন্দ করো তা আমি জানি। আর এদিকে শিমলা, ধুর, জান্নাত না শুধু শুধু লজ্জা দেয়। আমি বাসায় এসে কলিং বেল বাজাইতে জান্নাত দরজা খুলে দিল। ভাইয়া, আপু তোকে কি দিয়েছে আমায় দে। কি? তুই কিভাবে জানলি? এই রে, বুঝে ফেললে নাকি? না আসলে। কি আসলে আসলে করছিস? ভাইয়া আসলে আপু সিলেটে বসে বলছিল আজ কিছু দিবে তাই। হ্যাঁ এই নে ধর। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, জান্নাতকে শিমলা দা ব্যাগটা দিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জান্নাত ওর ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে। কি রে কি হয়েছে? জান্নাত ব্যাগটা ধরিয়ে দিল। খেতে খুলে দেয়। খুলে দেখি শিমলা যে 2টা শার্ট কিনেছিল মার্কেটে গিয়ে, সেই 2টা শার্ট। ভাইয়া আপু এগুলো তোকে দিয়েছে? কি? আমি কেন এগুলো নেব? ভাইয়া নিয়ে নে প্লিজ। না আমি নেব না। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ প্লিজ। কি আর করা, নিয়ে নিলাম অনিশ্চয় শর্তেও। ধন্যবাদ ভাইয়া। পাগলে একটা। এই বলে চলে গেল। আমি ভাবতে লাগলাম শিমলা আমায় কেন শার্ট দিল, আমায় নিয়ে হোটেলে গিয়ে খাবার কেন খাওয়ালো। দূর, কিছুই মাথায় আসতেছে না। ঘুমিয়ে পড়লাম। ঘুমতে ঘুরে জান্নাতকে বলে বাইরে একটু বের হলাম। এরপর রিয়ার বাপির সাথে ফোনে কথা বললাম। চলে গেলাম আড্ডাদার স্থানে। কিছু সময় গল্প করতে লাগলাম। অপরদিকে শিমলা, শ্রাবণকে এই অবস্থায় আমি দেখতে পাবো ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম আর বিয়ে হয়ে গেছে, কিন্তু না, ও বিয়ে করেনি, কারণ ও আমায় ভালোবাসে। কিন্তু এইখানে কেন? ওর পরিবারের সকলে কই? আর ও এত বদলে গেল কিভাবে?
একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি ওকে যেভাবে দেখতে চেয়েছিলাম ও এখন ঠিক সেইভাবেই তৈরি হয়েছে। আগে তো ছিল বখাটে নাম্বার 1, কিন্তু এখন সে কি ভদ্র, রাগ করলেও কিছু বলে না। উফ, আমার তো ভাবতেই অবাক লাগতেছে। আমি ওর সাথে খারাপ আচরণ করেছি, কারণ আমি তো ভেবেছিলাম ও বিয়ে করে ফেলেছে। এটা আমার খুব বড় অন্যায় হয়েছে। না, কালকেই শ্রাবণের কাছে থেকে ক্ষমা চাইতে হবে। আর সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার বাগেরহাট যেতে হবে, শ্রাবণ আর আমার পুরনো সেই শহরে, কারণ ওখানে লুকিয়ে আছে আমার প্রশ্নের উত্তর। না, আর কিছু ভাবতে পারছি না, মাথা ব্যথা করতেছে। তার চেয়ে বড় টিভি দেখি। এদিকে আমি কিছু সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসা দিকে যাচ্ছি, কারণ জান্নাত ফোন করে যেতে বলছে। বাসায় এসে আমি আর জান্নাত রাতের খাবার খেয়ে নিলাম। এরপর জান্নাতকে নিয়ে পড়তে বসলাম পড়াশোনার ফাঁকে। ভাইয়া, হ্যাঁ বল। আমার না একটা জিনিস চাই। কি জিনিস? আমার একটা ভাবি চাই। কি? হুম ওকে, ভেবে দেখবো। আমার ভালো ভাইয়া। হ্যাঁ, এখন পর। এভাবে জান্নাতকে পড়িয়ে আমি ঘুমিয়ে পড়লাম। আজ আর কিছুই চিন্তা করলাম না, আর তেমন কোনো কাজও নেই, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে জান্নাত ঘুম থেকে তুলে দিল। আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমাদের রান্না বউ করে দিয়ে যায়, আপু সব পারে না, তাই বউ আসে। এরপর আমি জান্নাতকে ওর স্কুলে রেখে চলে গেলাম অফিসে। আমি ডেস্কে বসে আছি, কোনো কাজ নেই। কি জানি ম্যামের কি হলো, আমার আগে সবসময় কাজের প্রেশারে রাখতো, আর এখন পুরো পাগল একটা। ম্যামের ডাক পড়লো, তাই আমি ম্যামের কেবিনের সামনে গিয়ে, ম্যাম আসবো? আসুন। জি বলেন, কি বলবেন? আমার পিছু পিছু আসুন। ওকে। আজকেও সেই কাহিনী। গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরলো, শুধু আমি একটা বলদের মতো তার সাথে ঘুরে বেড়াচ্ছি। কেমন যেন মনে হয় আমি তার বিএফ। এরপর লাস্ট টাইমে এলাম একটা পার্কে। মনে মনে ভাবতে লাগলাম, ম্যাম যতই আমায় নিয়ে ঘুরুন না কেন, আমি আর আপনার ফাঁদে পা দিচ্ছি না। শ্রাবণ, কত বছর পরে এই ডাকটা শুনলাম, খুব ভালোই লাগতেছে, কিন্তু আমায় নরম হলে চলবে না। কি হলো, তুমি কথা বলো না কেন? পিছনে তাকালাম, কিন্তু কেউ তো নেই। তাহলে কাকে তুমি বলে? এই বুদ্ধু, আমি তোমাকে বলছি। সরি ম্যাম, আপনি আমায় তুমি করে কেন বলেন? তো কি করে বলবো? আপনি? কেন, নিজের বফকে কেউ তুমি করে বলে? কি কি আপনার বিয়ে? তুমি আমার বফ, তাই তোমায় আমি তুমি বলবো। দেখুন, আমি আপনার অফিসে সাধারণ একজন কর্মচারী, তাই আপনি করে বলুন প্লিজ। শ্রাবণ, আমি সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমার সাথে ওই ব্যবহারগুলো করেছি। আমি চুপ করে আছি। প্লিজ ক্ষমা করে দাও। ওকে, ক্ষমা করে দিলাম। তাহলে তুমি করে বলতে হবে। কিন্তু? কোনো কিন্তু নয়। ওকে, চেষ্টা করব। এরপর কিছু সময় ঘুরে চলে এলাম অফিসে। আপনারা কি ভাবতেছেন আমি শিমলাকে ক্ষমা করে দিয়েছি? একদমই না। আমি যেটুকু কষ্ট পেয়েছি সেগুলো ওকে দিয়ে তারপর ক্ষমা করব। অফিসে আসার পর শিমলা আগে তার কেবিনে চলে গেল, আর আমি পরে ঢুকলাম। ঠিক তখনই, কি ভাই, কেমন চলছে? রহিম, তুমি কিন্তু। ভাই সব বুঝি। কি বুঝো? এই যে আপনার আর ম্যাডামের প্রেম কাহিনী। তবে রে, রহিম এক দৌড়ে পালালো। আমি আমার ডেস্কে চলে এলাম। হাতে কোনো কাজ নিতে ফেসবুকে ঢুকলাম। কিছু সময় পরে শিমলার ডাক, ম্যাম আসবো? না। আবার শুরু হলো নাকি? তোমার ল্যাপটপ নিয়ে তারপরে আসো। ওকে। বাঁচলাম। আমি তো ভেবেছিলাম সে আগের স্থানে চলে গেছি। আমি ল্যাপটপ নিয়ে ম্যামের রুমের সামনে গিয়ে, ম্যাম আসবো? ম্যাম এই যে ল্যাপটপ। ম্যাডাম আমার ল্যাপটপ নিয়ে কাজ করতেছে। এই কি, এনে আমার ফেসবুকে ঢুকে কেন? ম্যাম এটা কি করতেছেন? একদম চুপ। এরপর দেখলাম ম্যামের আইডি আনব্লক করে দিল। কি মেয়েরে বাবা। এরপর মেসেজ চেক করলো, কিছু পেল না। এবার তুমি সোজা বাসায় চলে যাও। কেন? অফিস তো এখনো বাকি। তোমায় যেতে বলছি, যাও। ওকে। বাহ, খুব ভালো লাগতেছে। তাড়াতাড়ি ছুটি পেয়ে বাসায় চলে এলাম। বেল বাজাতেই জান্নাত দরজা খুলে দিল। বাসায় ঢুকে জান্নাতকে কিছু চকলেট দিয়ে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। এক কাপ কফি নিয়ে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতেছি আর ভাবতেছি কত বছর নিজের পরিবার থেকে দূরে। অপরদিকে শিমলা জান্নাতকে ফোন দিল। জান্নাত, কেমন আছো? আপু ভালো, তুমি? ভালো। তোমার ভাইয়া কোথায়? ছাদে বসে আছে। আমাকে ফোন দেবার আসল কারণ তাহলে এটা? ও, তোমার ভাইয়া কি কার সাথে প্রেম ভালোবাসা করে নাকি? না আপু। ও আপু, একটা কথা বলবো? বলো। আপু, তুমি কি ভাইকে লাভ করো? কিছুক্ষণ পরে।
তাই তো ভাবি এত ভাইয়া ভাইয়া কেন করো? তোমার পড়াশোনা কেমন চলে? ভালো না। কেন? কে পড়িয়ে দেবে? ভাইয়া তো বাসায় থাকে না। দেখি কি বলে। তুমি চিন্তা করো না, তোমার ভাবি আসতেছে কিছুদিন পরে, সে পড়াবে। আমিও তো তাই চাই ভাবি, যা ভাবছিলাম তাই। ওকে বাই। আপু বাই। আমি কফি শেষ করে রুমে এলাম। রাত হয়ে গেছে, তাই জান্নাতকে নিয়ে পড়তে বসলাম। এটা রোজকার রুটিন। কিছু করি আর না করি জান্নাতকে রোজ পড়াই। এরপর রাতের খাবার খেয়ে জান্নাতকে পড়তে দিয়ে আমি রুমে চলে এলাম। কিছুক্ষণ পরে ম্যাডাম কল দিল। ওই কি করো? কে আপনি? না জানার ভান করলাম, কারণ নাম্বার সেভ করা নেই। ওই তুমি আমায় চেনো না? আপু আপনি কে? ওই আমি তোর আপু নাকি? সরি আপু, রং নাম্বার। ওই ফোন কাটবি না, আমি শিমলা। ও ম্যাম, কেমন আছেন? ওই চুপ, একদম চুপ থাক তুই। মজা করিস আমার সাথে? কাল অফিসে আয়, তোকে দেখাবো মজা। সরি ম্যাম, বেশি রেগে গেছে মনে হয়। আবার ম্যাম ডাকা হচ্ছে? কাল আয় তুই। বলে ফোন কেটে দিল। শিমলা সে পুরোনো অভ্যাস রয়ে গেছে। ওকে রাগাতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার এখন সব ভুলে যেতে হবে। আবেগে জড়িয়ে গেলে চলবে না। আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আমি আর জান্নাত আপু খেয়ে নিলাম। দুজনে বেরিয়ে পড়লাম। সকালে এসে সকলের সাথে কিছু কথা বললাম। রহিমের সাথে কিছুক্ষণ মজা করলাম। নিজের ডেস্কে বসে আছি, কোনো কাজ নেই, তাই ম্যামের ডাক পড়লো। ম্যাম আসবো? আয়। জি ম্যাম বলুন। ম্যাডাম কিছু না বলে নিজের কেবিনের দরজা দিয়ে দিল। ম্যাম কি করছেন? ম্যাডাম কিছু না বলেই আমার ঠোঁট আর ম্যাডামের ঠোঁট এক করে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। 4 মিনিট পর ছেড়ে দিল। ম্যাম এটা কি ছিল? এটা তোর শাস্তি। আমার সাথে আবার মজা করলে দেখে নেব। আমি চুপ হয়ে আছি, কিছু বললে আবার যদি না থাক। এই নাও আস্তে আস্তে কাজগুলো। জি ম্যাম বলে চলে এলাম। আপনারা ভাবতেছেন আমি কিছু বললাম না কেন? আসলে সকলে ভালোবাসা এক নয়। আমি যাকে মন থেকে ভালোবাসি তার হাজারো দেওয়া কষ্ট, ব্যথা আমি মনে রাখি না, কারণ আমি তাকে ভালোবাসি। আর আমারও কেন জানি শিমলার আমার উপরে এই অধিকারগুলো ভালোই লাগতেছে। আপনারা হয়তো আপনাদের উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, শিমলাকে কিছুদিন ঘুরিয়ে ওকে আপন করে নেব, যদি ওর ভালোবাসা সত্য হয়। নিজের ডেস্কে বসে কাজ করতেছি, কোনো চাপ নেই। ঠিক তখনই আমার পাশের কলিগ মিষ্টি বলল, কি করবেন? এই তো একটা ফাইল দেখি। সারাদিন শুধু কাজ কেন করবেন? একটু কথাও তো বলতে পারেন। হ্যাঁ, তাহলে এখন বলি। বাসায় কে কে আছে আপনার? আমি আর আমার বোন। আপনার? আমি, আম্মু, আব্বু আর একটা ছোট ভাই। এভাবে কিছু সময় কথা বলা মিষ্টির সাথে। কথায় বুঝলাম মিষ্টি আমায় কিছুটা লাইক করে। ওদিকে দেখি শিমলা আমার দিকে রাগি লোকে তাকিয়ে আছে। আমি মজা নিতেছি, মানে শিমলাকে রাগাচ্ছি। লাস্ট টাইমে আমি আর মিষ্টি একসাথে লাঞ্চও করলাম। এটা শিমলা দেখেছে। নিজের ডেস্কে বসে কাজ করতেছি, তখন ম্যামের ডাক। ম্যাম আসবো? এইদিকে আয়। জি। আবারও রেগে গেছে। ধর, ভালো লাগে মেয়েদের সাথে কথা বলতে নাই। কি বলছেন এইসব? ম্যাডাম ঠাস ঠাস করে, বেশি না 2টা চড় দিল। এটা হবারই ছিল, বেশি রাগিয়ে ফেলেছি। মারলেন কেন? আবার আপনি? তুমি করে বলো। এই জন্য কি মারতে হবে? বলেই তো পারতেন। চুপ, আজ থেকে তুই আমার কেবিনে বসে কাজ করবি। এই বলে ম্যানেজারকে ডাক দিল। কিন্তু ম্যাম। চুপ। ম্যানেজার আসার পরে ম্যাম তাকে আমার টেবিল আর বাকি জিনিসগুলো ম্যামের কেবিনে দিয়ে গেল। আমি তো পুরাই বোকা বনে গেলাম। এত বড় শাস্তি! আগে তো বাইরে অনেক মানুষ ছিল, কিন্তু এখানে আমি আর ম্যাম। কোনো ভুল হলে চোর রাগারাগি। এদিকে আয়। হ্যাঁ বলো। তুমি করে বলি। ম্যাডাম একটা টিফিন বাটি খুলে বলল কাছে এসে। বস। হ্যাঁ। হা কর। আমি খাবো না। হা কর বলছি। কিছু করার নাই, তাই হা করলাম। ম্যাম আমায় খাইয়ে দিল। কিছুই বুঝি না, কখনো রাগ আবার কখনো ভালো কিছু, কিছুই বুঝি না। এবার ভদ্র ছেলের মতো বসে কাজ কর। আমি বসে কাজ করতেছি। বাইরের সকলে অলরেডি বুঝে গেছে আমার আর ম্যামের মধ্যে কিছু চলতেছে। ম্যাম রাগি দেখে কে কিছু বলার সাহসও পায় না। আমি কাজ করতেছি আর ম্যাম শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু বলতেও পারছি না। এভাবে দিনটা কেটে গেল। ম্যাম আমায় বাসায় যেতে বলল। আমি আর ছুটি পেয়ে একদরে বাসায় চলে এলাম। এরপর বাসায় এসে দেখি জান্নাত টিভি দেখে। আমি একে চকলেট দিয়ে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর জান্নাতকে নিয়ে ঘুরতে বের হলাম। আমি জান্নাত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন জান্নাতকে কে যেন ফোন দিল। কিছু সময় পর কেটেও দিল। কে ছিল? এক ফ্রেন্ড। ও
ভাইয়া চল ওই পার্কে গিয়ে বসি। তোর ইচ্ছে, চল। হুম। আসলে অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছি তো, তাই জান্নাতকে নিয়ে বের হলাম। আমি আর জান্নাত বেঞ্চে বসে আছি। আমি বাদাম খাচ্ছি আর জান্নাত বসে বসে চকলেট খাচ্ছে। ঠিক তখন একটা মেয়ে কণ্ঠ পেছন থেকে ডাক দিল। আমি তো দেখি অবাক, এটা তো শিমলা। ও জানলো কিভাবে আমরা এখানে? তার মানে জান্নাত ফোন করে বলেছে। জান্নাত, কেমন আছো? ভাবি থুকু, আপু ভালো, তুমি? আমিও ভালো। তুমি কেমন আছো? জি ম্যাম, সরি, ভালো। তুমি? ভালো ছিলাম না, এখন ভালো আছি। ও, তুমি জানলে কিভাবে আমি এখানে? জানতে হয়। ভাইয়া আপু তোরা কথা বল, আমি ওই দিকটা যাচ্ছি। এই বলেই দৌড়। আপু সাবধানে। আমায় তো কখনো এভাবে বলতে না। তুমি আমার কে যে তোমায় সব বলবো? আমি সরি শ্রাবণ, আসলে তুমি মিমের সাথে যেটা করেছো তার জন্য আমি তোমায় বকেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমায় আজও ভালোবাসি। তাই তুমি হাজারো অন্যায় করলেও তোমায় আমার চাই। তার মানে তুমি আজও আমায় বিশ্বাস করো না? আসলে আমি তা বলতে চাইনি। থাক, আমি বুঝেছি। আমি ভেবেছিলাম তোমার মাফ করে আপন করে নেব, কিন্তু তুমি। ওকে বাই, ভালো থেকো। শ্রাবণ তুমি। আমি কিছু না বলে চলে আসলাম। এবার জান্নাতকে খুঁজে নিয়ে বাসায় চলে আসলাম। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজ মেজাজটা ভালো নেই। আমি ভাবছিলাম জান্নাতকে ক্ষমা করে দেব, কিন্তু জান্নাত আমায় বিশ্বাসই করে না। ও আজও সেটা বিশ্বাস করে। জান্নাত খাবার খেতে ডাক দিল। খাবার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু জান্নাতের সাথে কি আর আমি পারি? তাই জোর করে খেতে হলো। খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। আজ আর জান্নাত আপুকে পড়ালাম না। অপরদিকে শিমলা। না, আর শ্রাবণ অনেক কষ্ট পেয়েছে। আমি আর অপেক্ষা করলে চলবে না। কালকেই বাগেরহাট গিয়ে সব সত্য উদ্ধার করতে হবে। ড্রাইভারকে ফোন করে সবকিছু বুঝিয়ে দিল। বাসায় আব্বুকে ফোন দিল শিমলা। আব্বু কেমন আছো? মা ভালো আছি, তুই কেমন আছিস? আব্বু ভালো। কালকে আমি বাগেরহাট আসতেছি। এটা তো ভালো কথা, তাহলে আমি বাসায় সব গুছিয়ে নেই। আব্বু বাই, ভালো থেকো। এরপর শিমলা অনেক কিছু চিন্তা ভাবনা করে ঘুমিয়ে পড়লো। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আপু খাবার খেয়েছিস? না, আমি তোকে ছাড়া খাই। হ্যাঁ, আয় খেয়ে নি। চল। এরপর দুজনে খেয়ে রওনা দিলাম। জান্নাতকে ওর স্কুলে রেখে আমি চলে গেলাম আমার অফিসে। গিয়ে ম্যামের কেবিনে গিয়ে বসলাম। শিমলার কেবিনে আমার টেবিল। আজ শিমলা আসেনি অফিসে। এরপর জানতে পারলাম ম্যাম কিছুদিন অফিসে আসবে না। আমি শান্তিতে বসলাম, না হলে সে আমার দিকে তাকিয়ে থাকতো। যাক, বাঁচা গেল একদিক দিয়ে। এদিকে আমার নিজেকে অফিসের বস বস মনে হচ্ছে, কারণ বসের কেবিনে আমি একা। এতে আমার খুব খারাপ লাগছিল। তাই আমি ম্যানেজারের কাছে গেলাম। স্যার, একটা কথা ছিল। বলুন। আমি আবার আমার আগের ডেস্কে বসে কাজ করতে চাই। সরি ম্যাম, আপনাকে তার কেবিন থেকে বের হতে মানা করেছে। ও ওকে, বলে চলে এলাম কেবিনে। কার ভালো লাগে বলুন? হাতে কোনো কাজ নেই, কি করব বলুন? কেবিনে আমি ছাড়া কেউই নেই, কারোর সাথে কথা বলতে পারতেছি না। এভাবে কেটে গেল আজকের দিনটা। অপরদিকে শিমলা তার বাসায় পৌঁছে তার বাবার সাথে কিছু কথা বলে নিল। এরপর বিকালে শিমলা সে চিরচেনা শহরের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। চলে গেল সে পার্কে, যেখানে আমি আর শিমলা কাটিয়েছি হাজারো মুহূর্ত। সেখানে কিছুক্ষণ থেকে আবার রওনা দিল আমার সেই পুরোনো বাসার দিকে। যেতে 20 মিনিট লাগে। বাসার সামনে এসে বেল দিল। একটা মেয়ে এসে দরজা খুলে দিল। শিমলা একে কোনোদিনও দেখেনি। 23 থেকে 24 হবে। আপু, বাসায় শ্রাবণ আছে? আপনি কে? আর শ্রাবণকে চিনেন কিভাবে? আমি ওর বন্ধু। ঠিক তখনই আমার আম্মু এলো। শিমলা আমার আম্মুকে দেখে শান্তি পেল। কেমন শিমলা ভেবেছিল যে তারা বোধহয় বাসা ছেড়ে দিছে। কে তুমি মা? আন্টি, আমি শ্রাবণের ফ্রেন্ড। কি শ্রাবণ? তুমি চেনো আমার ছেলেকে? বলো কোথায় আমার ছেলে? কই শ্রাবণ? শিমলা কিছুই বুঝতেছে না। আন্টি, আপনি শান্ত হন। এরপর শিমলা আর ওই নতুন মেয়েটি আর আম্মুকে নিয়ে বসে দিল। এরপর আমার আব্বু আর ভাইয়া নিচে এলো। আম্মু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আব্বু দেখ, এই মেয়েটা শ্রাবণকে চেনে, ও নাকি ওর ফ্রেন্ড। তুই বল না ওকে আমার শ্রাবণকে এনে দিতে। আম্মু তুমি শান্ত হও, আমি দেখতেছি। এরপর শিমলা যেটা শুনলো তার জন্য শিমলা মোটে প্রস্তুত ছিল না। 1000 ভোল্টের শক খেলো। এখন আমি আপনাদের বলবো শিমলা আর আমার পরিবারের মধ্যে কথোপকথন। শিমলা আমার ভাইয়া আব্বু আম্মুকে আগে থেকেই চেনে। ভাই, আমি শিমলা। আপনি আমায় চিনবেন না, আমি শ্রাবণের ফ্রেন্ড। কিন্তু তুমি আমায় চিনলে কিভাবে? শ্রাবণ আমায় বলেছিল আপনি তার ভাইয়া।
ও ভাইয়া শ্রাবণ কই? ওকে দেখতেছি না যে। কেন, তুমি ওর ফ্রেন্ড আর তুমি জান না ও কই? আসলে আমি এখানে থাকতাম 6 বছর আগে। পড়াশোনা করার জন্য আমি ঢাকায় চলে যাই, তাই আর যোগাযোগ নেই ওর সাথে। ভাইয়া শ্রাবণ কই? শ্রাবণ আমাদের সাথে থাকে না। কেন ভাইয়া? এই একটা সমস্যার কারণে আব্বু ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু কেন? আর শ্রাবণ এখন কোথায় থাকে? একটা ভুল বোঝাবুঝির কারণে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে আব্বু। আর ওর কোনো খোঁজ আমরা কেউ জানি না। ওকে আমরা খুঁজতেছি কিন্তু পাইতেছি না দীর্ঘ 5 বছর ধরে। মা, আমি সেই পাপী যে নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি বিনা অপরাধে। আঙ্কেল, আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কারণে আপনি ওকে বের করে দিয়েছেন। সে এক বিশাল ঘটনা মা। ভাইয়া, আপনি আমায় বলতে পারেন, আমি ওর ফ্রেন্ড হই আর ওকে খুঁজে পেতে সাহায্য করতে পারি। শোনো তাহলে আমি বলি, আজ থেকে 6 বছর আগে শ্রাবণের মামাতো বোন মিম আসে আমাদের বাড়িতে লেখাপড়া করার জন্য। বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমার মামা প্লাস মামি আমাদের বাসায় আসে অনেকদিন পর। এতে আমরা সকলে অবাক হই, কিন্তু আমরা ভেবেছিলাম মিম আসতে বলেছে তাই বোধহয় তারা এসেছে। কিন্তু এর একটা অন্য কারণ ছিল। আগে বলে রাখি, মিম কিন্তু খুব জেদি মেয়ে। শ্রাবণ আর মিম উপরে পাশাপাশি রুমে থাকতো। একদিন রাতে, আনুমানিক রাত 12:30 বাজে, তখন আমাদের মিমের চিৎকার শুনি। এরপর আমরা সেখানে যাই, গিয়ে দেখি শ্রাবণের রুমে থেকে চিৎকার আসছে। আমরা ভাব খারাপ বুঝে দরজা ভেঙে ফেলি, কিন্তু দরজা খুলে যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দরজা খুলে দেখি শ্রাবণ মিমের উপর শুয়ে আছে। মিম কান্না করতেছে আর মিমের জামা কাপড় কিছু কিছু জায়গায় ছেঁড়া। আপনারা এগুলো আগেই জানেন, কিন্তু এটা শিমলা জানে না, আর শিমলার ভুল ভাঙবে। এখন শিমলা তুমিই বলো, এটা যদি কেউ দেখে তো তার কি করা উচিত? ও, তার কারণে আঙ্কেল ওকে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ মা, এই লোকটা আমার ছেলেকে তাড়িয়ে দিয়েছে। আমি ভাবছিলাম আমার ছেলে আবার আমার কাছে ফিরে আসবে, কিন্তু যদি জানতে পারতাম এই মিথ্যা অপবাদের জন্য আমার ছেলে আমার কাছ থেকে চিরকালের জন্য চলে যাবে, তাহলে আমি ওকে কোনোদিনও যেতে দিতাম না। আমি চলে আসার পর থেকে আব্বু আম্মুর সম্পর্কে ঠিক নেই। আম্মু, তুমি কেঁদো না, দেখবে শ্রাবণ ঠিকই একদিন ফিরে আসবে। এরপর মেয়েটি আমার আম্মুকে নিয়ে চলে গেল একটা রুমে, কেন আম্মু অনেক কান্না করতেছে, যার কারণে অসুস্থ হতে পারে। ভাইয়া, ওই মেয়েটি কে? আর উনি আপনার আম্মুকে আম্মু ডাকে কেন? শ্রাবণের তো কোনো বোন ছিল না। তা নয়, ও হচ্ছে আমার স্ত্রী। ও ভাইয়া, সরি, আমি বুঝতে পারিনি। ঠিক আছে। কিন্তু ভাইয়া, আপনারা শ্রাবণের সাথে যা করেছেন সেটা একদম ঠিক করেছেন। আমি ওর বন্ধু হয়ে বলছি, কারণ ও এটা একদমই ঠিক করে নাই। কিন্তু কিন্তু আপনার বারবার মিথ্যা অপবাদ বলছেন কেন? কথা বের করার জন্য এটা বলতেছে। মা, শ্রাবণকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমার জীবনের সবথেকেই বড় ভুল। কিন্তু কেন আঙ্কেল? আমি বলতেছি, তোমরা শোনো। শ্রাবণকে বাড়ি থেকে বের করে দেওয়ার কিছুদিন পর আম্মু খুব ভেঙে পড়ে। আম্মু খুব শ্রাবণের কথা ভেবে কান্না করত। আম্মু শ্রাবণকে অনেক ভালোবাসতো। আমরা অনেক বোঝানোর পরও সে শুধু কান্না করত। আমার আর আব্বুর খানিকটা কষ্ট হলেও আমরা মনকে শান্ত করতাম যে শ্রাবণ বকাটে হয়ে গেছে। এভাবে কেটে যায় 1টা বছর। আম্মু আসতে একটু শক্ত হলেও শ্রাবণের কথা মনে পড়লেই কান্না করত। আর মিমও আমাদের সাথে থাকতো। একদিন মিমের অ্যাক্সিডেন্ট হয়। সেদিন আমরা সকলে ওর কাছে হাসপাতালে যাই। আমাদের দেখে মিম কিছু বলতে চাই, যেটা শোনার পর আমরা সকলে অবাক হই। আসলে মিমের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই মিম ভয় পেয়ে যায় ও আর বাঁচবে না। তাই মিম আমাদের সবাইকে ডাকে একটা কথা বলার জন্য। আমি অনেক বড় একটা অপরাধ করেছি, যার কোনো ক্ষমা হয় না। কি করছিস মা, এমন বলতেছিস কেন? হাবু, আমি অনেক বড় অন্যায় করেছি, যার কারণে আমার এই অবস্থা। মিম, কি এমন করেছিস বল শুনি। ভাইয়া, তোমরা আমায় ক্ষমা করে দিও। মা বল, কি করেছিস? 1 বছর আগে শ্রাবণ আমার সাথে কোনো কিছুই করে নাই। আসলে আমি ওকে ভালোবাসতাম, তাই ওকে প্রপোজ করি, কিন্তু ও সেটা গ্রহণ করে নাই। ও নাকি কাকে ভালোবাসে, তাই আমি ওকে পাওয়ার জন্য ওই নাটকটা করি।
তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? আম্মু কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে। আব্বু বাইরে গিয়ে কাঁদতে থাকে। তখন আমি কি যে করব কিছুই বুঝতে পারতেছিলাম না। আর মিমের অবস্থাও খারাপ। ও ওর পাপের শাস্তি পেয়ে গেছে, তাই কিছু বলি নাই। আর মামা ওকে অনেক বকা দেয়, আমি থাকার কারণে মারতে পারিনি। এরপর থেকে আমরা শ্রাবণকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাইনি, কেউ জানেও না এখন কোথায় কি অবস্থায় আছে। শিমলা এই কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারতেছে না। একদিকে খুশি হচ্ছে, আরেকদিকে কষ্ট বা ভয় হচ্ছে। কিভাবে শ্রাবণ এই 6টা বছর একা কাটালো? যে ছেলে এভাবে টাকা উড়াতো সে কিভাবে এত পরিবর্তন হলো? সে কি মাফ করবে আমায়? এরপর শিমলা কিছু না বলে আমাদের বাসা থেকে বেরিয়ে চলে যায়। এর ফলে সকলে অবাক হয়। ভাই শিমলাকে অনেক ডাকি, কিন্তু শিমলা কিছু না শুনে কাঁদতে কাঁদতে চলে যায়। এইদিকে আমি আর জান্নাত বেশ মজা করে দিন কাটাচ্ছি, কারণ শিমলা নামক পেন আর আমার কাছে নেই। একা থাকতে আর কষ্ট হয় না। এই 6 বছর একাই থেকেছি, তাই কেউ দূরে থাকলেও মানিয়ে নিতে পারি। বুকের ভেতর একটা চাপা কষ্ট হচ্ছে, কিন্তু সেটার ভয় এখন আমি আর করি না। শিমলা আমাদের বাসা থেকে বেরিয়ে সোজা সে পার্কে চলে যায়, যেখানে আমার শেষ দেখা হয়েছিল। সেখানে গিয়ে কাঁদতে লাগে। আর সে মনে মনে ভাবে সে কিভাবে পারলো আমাকে অবিশ্বাস করতে, কিভাবে পারলো এত বছর পরে অপমান করতে। তাই শিমলা একটা সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা ছিল সেদিন রাতে শিমলা তার আব্বুর কাছে গিয়ে বলে, আব্বু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মা বল। আব্বু আমি বিয়ে করতে চাই। এত ভালো খবর, তোকে কত করে বলি বিয়ে করে নে, কিন্তু তুই তো করতে রাজি না, তাই আমি কিছু বলি না। আব্বু আমি এখন বিয়ে করতে রাজি। তা কাকে বিয়ে করবি? আব্বু শ্রাবণকে। শিমলার আব্বু সব জানে আমার শিমলার ব্যাপারে। কিন্তু মা তুই তো বলেছিলি শ্রাবণ তোর সাথে বেইমানি করেছে। আমি কিচ্ছু জানি না, আমি কালকেই বিয়ে করব, এটাই শেষ কথা। তুই যা ভালো বুঝিস। আর আমি এখন রাতের বাসে ঢাকায় ফিরতে চাই। কিন্তু মা তুই এত রাতে চলে যাবি? ওকে। শিমলার আব্বু জানে যে ও খুব জেদি, যা বলবে তাই করবে, এই জন্য বেশি কিছু বলে নাই। এই বলে শিমলা তার সব কিছু নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমি আর জান্নাত রাতের খাবার খেয়ে জান্নাতকে নিয়ে পড়তে বসলাম। অনেক রাত পর্যন্ত পড়ালাম, কারণ কোনো কাজ নেই অফিসের। সারাদিন শুধু বসে বসে কাটিয়েছি। কেমন যেন আমার বইয়ের অফিস। রাতে শুয়ে পড়লাম। সকালে যথানিয়মে অফিসে চলেও গেলাম। জান্নাত আসেনি, ও নাকি আজ স্কুলও যাবে না। আমি অফিসে গিয়ে আমার কাজ করতে থাকি, বসে বসে মোবাইল চালানোর কাজ। আপনারা ভাবছেন আমি এত কুল কি করে? আসলে এইসব ছোট বড় ব্যথা এখন আমার কোনো কষ্ট হয় না, অভ্যাস হয়ে গেছে। সো কুল। শিমলা ভোরে তার বাসায় বসে সব কিছু রেখে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। জান্নাত স্কুলে আসেনি, কারণ রাতে শিমলা ফোন করেছিল জান্নাতকে স্কুলে যেতে বারণ করে। তাই জান্নাত স্কুলেও যায়নি। বাসায় এসে ভাবি তোমায় এমন দেখাচ্ছে কেন? আর কি হয়েছে? রাতে ফোন দিছিলে কেন? জান্নাত শিমলাকে ভাবি বলে ডাকে। ইস ডং। জান্নাত অনেক কিছু হয়ে গেছে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভাবি কি হয়েছে আগে বলো। জান্নাত তুমি বলো, আমায় ভুল বুঝবে না। ওকে ভাবি তুমি বলো। জান্নাত তুমি শুনে অবাক হবে। কি বলো? তোমার ভাইয়া একা নয় এই পৃথিবীতে, তার পরিবার আছে। কি বলছো তুমি এসব ভাবি? আর তাহলে ভাই একা থাকে কেন? আমি সব বলতেছি, তুমি শোনো। বলো। তোমার ভাইয়ার সবকিছু খুলে বলে। জান্নাত কেঁদেও দেয়। আমার ভাইয়ার জীবনে এত কষ্ট আর আমি কিছুই জানি না। জান্নাত তুমিও কি আমায় ভুল বুঝতেছো? না ভাবি, তোমার জায়গায় যে কেউ থাকলে সে এটাই করতো। জান্নাত আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা না করলে আমি ওকে হারিয়ে ফেলবো। ভাবি কি সিদ্ধান্ত নিয়েছো? তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব নয়। বলো কি করতে হবে আমার? জান্নাত আমি আর শ্রাবণকে বিয়ে করতে চাই। কিন্তু ভাইয়া কি মানবে? আমি জানি মানবে না, কিন্তু তুমি বললে সে অবশ্যই মানবে, কারণ তোমার ভাইয়া এই পৃথিবীতে তোমায় খুব ভালোবাসে। আমার বিশ্বাস সে তোমার কথা রাখবে। ওকে ভাবি, তুমি যা বলবে আমি তাই করব। এরপর জান্নাত আর শিমলা দুজন একটা প্ল্যান করে, সেটা না হয় পরে বলে। আমি অবশেষে দেখি অনেক ফাঁকা ফাঁকা। আমি ভাবতেছি সবাই কই, কিছু স্টাফ আর পিয়ন চাচা আছে। চাচা অফিসে সবাই কই? বাবা সকলে একটা ফাংশনে গেছে। ও ঠিক আছে, আমি একাই কি করব? তাই ল্যাপটপে একটা মুভি দেখতে লাগলাম। একটা জায়গায় 2টা দেখা শেষ, কিন্তু সময় শেষ হচ্ছে না। তাই অফিসের বাইরে এসে 1 কাপ চা খেলাম। বাহ, মুডটা ফ্রেশ হয়ে গেল।
এরপর অফিসে ফিরে আবার সেই মোবাইল প্লাস ল্যাপটপ। কি শান্তি বলেন তো, বসে বসে চাকরির টাকা পাবো, একে বলে বিন্দাস লাইফ। কিন্তু এই বিন্দাস লাইফ যে এত ভারী হবে পরে বুঝতে পারিনি। চলুন বলি তাহলে। খুব কষ্ট করে অফিস টাইম শেষ করে বাসায় গেলাম। ভাবতেছি একটা বাইক কিনবো, আর এভাবে চলা যায় না। হ্যাঁ, এই মাসে টাকা পেলেই কিনবো। কি বাইক কিনবো আপনারাই সাজেস্ট করুন। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। জান্নাত দরজা খুলে দিল। কিরে পাগলি, নতুন জামা পরেছিস কেন? তুইও পরে নে। কেন, কই যাব? বিয়ে বাড়ি যাব। কার বিয়ে? আর তোর তো কোনো রিলেটিভ নেই, তাহলে কার বিয়েতে যাব? সিমলা করবি। আগে একটা পাপ্পি দিয়ে দিলাম আপুকে। বাহ, তুই কি খবর দিলি? তুই একটু দাঁড়ামে আসতেছি। জান্নাত মনে মনে বললো, বুঝবে মজা। আপনারা ভাবতেছেন আমি খুশি, কিন্তু না, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে আজ। কিন্তু বলিছে না, এখন সব অভ্যাস হয়ে গেছে। আর জান্নাতকে কিছু বুঝতে দিলাম না, কারণ ও কিছুটা জানে যে আমি ওকে পছন্দ করি। তাই ফাও ঝামেলা দিয়ে লাভ কি, অনেক কষ্টে বুকে নিয়ে রেডি হলাম। আর মনকে বুঝ দিলাম কেন আমি ওর জন্য কষ্ট পাবো। যে আমায় অবিশ্বাস করে, যে আমায় প্রতারক বলে। একদিক দিয়ে কষ্ট, আর একদিক দিয়ে কিছু থেকে মুক্তি পাবার আনন্দ। রেডি হয়ে জান্নাত আর আমি একটা রিক্সা নিয়ে চলে গেলাম ম্যামের বাসায়। বেশ বড় বাসা, কিন্তু বেশি লোকজন নেই। ভিতরে গিয়ে দেখি অবশ্যই সবগুলো এখানে। আমার খুব রাগ হলো। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে, আমি কিছু বুঝতেছি না। আর রহিম আমায় দেখে মুসকে মুসকে হাসতেছে, কিছুই বুঝতেছি না। আর এদিকে আমায় ধরে বাসার ভিতরে নিয়ে যাচ্ছে। কিরে, কই যাস? চুপ করে আয় ভাইয়া। ওকে চল। মনে হয় বউ দেখতে যাচ্ছে। জান্নাত একটা রুমে নিয়ে এলো আমায়। কিন্তু এই কি, রুমে ঢুকে দেখি রুমে শিমলা একা কোণের সাথে বসে আছে। আমায় দেখে দাঁড়ালো, বেশ সুন্দর লাগছে ওকে। আমি আর তাকালাম না। মায়ের পরে লাভ কি? জান্নাত, আমায় এখানে কেন নিয়ে এসেছিস? ওকে আমি আনতে বলেছি তোমায়। কেন? আমি তোমায় বিয়ে করব। কি, আপনার মাথা ঠিক আছে? আছে। আপনি থাকুন, আমি যাই। যে বের হবো ওই সময় জান্নাত আমার হাত ধরলো। জান্নাত, আমায় ছাড় প্লিজ। না ভাইয়া, তুই বিয়ে করবি। জান্নাত, শুধু শুধু ফালতু আবদার করিস না। না ভাইয়া, তুই বিয়ে করবি। না, এটা সম্ভব নয়। আমি জানি তো, আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। কেউ আমার কথা রাখেনি। কে বলেছে তোর কেউ নেই? আমি আছি তো। আমার নিজের বিয়ে হলে তো তুই আমার কথা রাখতি ভাইয়া। কি আর করার, জান্নাতের জন্য রাজি হলাম। এরপর শিমলা আমার একটা ব্যাগ দিল, যেটাতে বিয়ের জামা কাপড় ছিল। আমি একটা রুমে গিয়ে পড়তে লাগলাম। আর ভাবতেছি, এই জন্য বাইরের সবাই আমার কিভাবে দেখতেছিল। এক মন বলে বিয়ে করি, আর এক মন বলে বিয়ে যেন না করি। এরপর আমাদের বিয়ে হয়ে গেল। কি আর করবো, কে পারে আমার আপুর সাথে? ওর জন্য বিয়ে করতে হলো। শিমলার মুখে এক বিজয়ের হাসি, কিন্তু জানে না ওর জন্য কি অপেক্ষা করতেছে। এবার শিমলাকে নিয়ে বাসায় এলাম। জান্নাত ওকে নিয়ে আমার রুমে চলে গেল। রাত 11টা বাজে, তাই আমি বাইরে চলে এলাম। বন্ধুদের সাথে কিছু সময় কাটালাম। এরপর বাসায় এলাম। এবার শিমলা দেখবে আমার আসল রূপ, আমি কি করতে পারি। আমি জোর করে বিয়ে করা আমার রুমে ঢুকলাম, মানে বাসর করতে। রুমে ঢুকে দেখি শিমলা খাটের উপর বসে আছে, মাথায় ঘোমটা দিয়ে। আমাকে দেখে উঠে সালাম করতে আসলো। যখন সালাম করতে যাবে আমি তখন সরে দাঁড়ালাম। শিমলা খুব অবাক হলো। আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আপনি জোর করে বিয়ে করেছেন, তাই স্ত্রীর অধিকার চাইতে আসবেন না। তুমি আমায় আপনি আপনি বলছো কেন? আর আমার কথাটা তো শোনো আগে। একটা বালিশ আর একটা কাঁথা এগিয়ে দিয়ে বললাম, আমি ঘাটে ঘুমাবো আর আপনি নিচে। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি ঠাস করে একটা বসিয়ে দিলাম। আপনার সাহস হয় কি করে আমার হাত ধরার? শিমলা চুপ করে আছে। আর একবার যদি আমার কাছে এসেছেন তো খবর আছে বলে দিলাম। শিমলা চুপ করে কেঁদে যাচ্ছে। আরেকটা কথা, জান্নাত আপু যেন এই সম্পর্কে কিছু জানতে না পারে। শিমলা চুপ করে আছে। কি হলো, কথা কানে যায় না আপনার? ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ। এবার আমি ঘাটে শুয়ে পড়লাম। শিমলা নিচে শুয়ে পড়লো। আমি ভাবতেছি, এই তো কেবল শুরু। এতদিন আমায় যে অপমান করেছো তার সব প্রতিশোধ নেব। এদিকে শিমলা শুধু কেঁদেই যাচ্ছে। আমার কষ্ট হচ্ছে না, বরং হাসি পাচ্ছে। আমার অফিসের বসকে আমি বকা দিয়েছি, প্লাস মাটিতে শুয়ে রেখেছি। অনেক রাতে ঘুম ভেঙে গেল শিমলার কান্নার আওয়াজে। না, এ তো থামার পাত্রী নয়। আমার বাড়ি একটু কষ্ট হচ্ছে। শত হলো তো নিজের ভালোবাসার মানুষ, একে থামানোর একটাই উপায়। তাই আমি, আপনি কি আমার একটু শান্তিতে ঘুমোতে দিবেন না? শিমলা কেঁদে যাচ্ছে এখনো। এদিকে আসেন। শিমলা চুপ হয়ে আছে। কি হলো, কথা কানে যায় না? এদিকে আসেন। শিমলা আমার সামনে এসে দাঁড়ালো। বেয়াদব মেয়ে, একদম চুপ করে ঘুমাবেন, না হলে কিন্তু। ঠিক আছে। এবার কি শান্তি, কোনো শব্দ নেই। আমি আগেই জানতাম একে না মারলে শান্ত হবে না।
ওকে বাই, এখন ঘুমাই, পরে কথা হবে। সকালে ঘুম ভাঙলো কারো ডাকে। চেয়ে দেখি শিমলা চায়ের কাপ হাতে। আমি তো অবাক, বস আমায় সকালে চা দিচ্ছে। বাহ, আমার কপাল তো মাশাআল্লাহ। উঠে ফ্রেশ হয়ে আসলাম, এবার চায়ের কাপ হাতে নিলাম। এতক্ষণ শিমলা দাঁড়িয়েছিল, চা মুখে দিলাম। অসাধারণ চা। চাটা কে বানিয়েছে? আমি। এক্সাইটেড হয়ে বললো কথাটা, বোধহয় ভেবেছে ভালো বলবো। চায়ের কাপটা ফেলে দিলাম নিচে। এটাকে চা বলে? শিমলা চুপ করে দাঁড়িয়ে আছে, চোখে জল। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? জায়গাটা পরিষ্কার করে ফেলুন। শিমলা কাজে মন দিল। আমি রুমের বাইরে চলে এলাম। এসে দেখে আপু চা খাচ্ছে। দিলাম পেছন থেকে চোখ ধরে টান। ভাইয়া। জি আপু বলুন। বিয়াদবি করিস কেন ভাইয়া? ইস, আমার একটা মাত্র আপু, আমি তার সাথে যা ইচ্ছা করবো, তাতে তোর কি? ঢং দেখে বাঁচি না। ভাইয়া আমার ভাবি, কিন্তু খুব ভালো চা বানায়। হ্যাঁ, তার পুরস্কার আমি দিয়ে এসেছি। কি দিবি? তোকে বলবো কেন? এখন আমায় বলবি কেন? আমি ভাবির কাছ থেকে জেনে নিই। ওকে বাই বলে আবার রুমে এলাম। এসে দেখি ম্যাম হাতে মলম লাগাচ্ছে, মনে হয় কেটে গেছে। আমার এবার খুব কষ্ট হলো, কিন্তু প্রকাশ করলাম না। আমি একপাশে গিয়ে রেডি হতে লাগলাম অফিসে যাব বলে। অফিস যাওয়ার দরকার নেই, 1 সপ্তাহ ছুটি অফিস। ও ওকে। আমি জানি শিমলা এটা কেন বললো যে অফিস বন্ধ, কারণ যদি বলতো যাওয়ার দরকার নেই তাহলে আমি যেতাম। তাই বলেছে যে অফিস বন্ধ। আর শত হলো বিয়ের পরের দিনকে অফিসে যাওয়া যায়, তাই কিছু কথা রাখলে মন্দ হয় না। আমি তাও রেডি হলাম। তুমি কি কোথাও যাচ্ছ? তা আপনাকে কেন বলবো? আর যখন বলেছেন তাই বলি, বাইরে আড্ডা দিতে যাচ্ছি। ও, সকালের খাবার খেয়ে যাও। বাইরে খেয়ে নেব বলে চলে এলাম। জান্নাতকে বললাম বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে। বাইরে চলে এলাম। বাইরে এসে প্রধান কারণ হচ্ছে একটা বাসা ভাড়া নিতে হবে। আসলে বাসাটা এমনিতেই ছোট ছিল, আর এদিকে আবার ম্যাম এসে হাজির, তাই বাসা ভাড়া নেব বড় দেখে। ফোনে সব ঠিক হয়ে গেছে, তাই দেখতে গেলাম। অফিস থেকে বাসাটা কিছুটা দূরে, আর ভেতরে 4টে রুম, বেশ ভালোই পছন্দ হলো, তাই সব ওকে করে এলাম। কাল সকালে সব কিছু নিয়ে আসবো। ঘড়িতে 12টা বেজে গেছে, তাই একটা হোটেলে ঢুকে কিছু খেয়ে নিলাম। জান্নাতকে ফোন দিয়ে জেনে নিলাম খেয়েছি কিনা। এরপর বাইরে এসে বন্ধুদের নিয়ে একটা মুভি দেখতে গেলাম। এর মধ্যে রিয়ার বাপির কিছু খোঁজখবর নিলাম। রিয়া বাড়িতে থাকে, ওর বড় একটা অফিসে চাকরি করে, আর বাপি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মোটামুটি সকলে ভালোই আছে। এরপর লং ড্রাইভে গেলাম। মোট কথা আজকের দিনটা অনেক মজা করলাম, কারণ আমার ভালোবাসার মানুষকে আজ থেকে আপন করে পেয়েছি। আর হারামি বন্ধুগুলো তো আছেই, যে অফিসের বস তোর বউ, তাই ট্রিট দে। আজ আমায় পুরো ভিখারি বানিয়ে দিল সবগুলো হারামি। বাসায় আসতে আসতে রাত 12টা বেজে গেল। আসলে হারামিগুলোর কাছে গেলে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আপুকে ফোন করে ঘুমিয়ে পড়তে বলেছি। শিমলাকে একবারও ফোন দিইনি, সে অনেকবার ফোন দিয়েছিল কিন্তু আমি ধরিনি। বাসার সামনে এসেই কলিং বেল চাপ দিলাম। দেওয়ার সাথে সাথে শিমলা দরজা খুলে দিল। বোধহয় আমার অপেক্ষায় ছিল। আপনি এখনো ঘুমননি? না, তুমি খেতে এসো। না, আমি খাবো না, খেয়ে এসেছি। শিমলার মুখটা কালো হয়ে গেল। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছু সময় পরে শিমলা চলে এলো। আমি জানি ও কিছু খায়নি, এইভাবে চলে অসুস্থ হয়ে যাবে। তাই একটা কাজ করি। আপনি খেয়েছেন? শিমলা চুপ করে আছে। কি হলো, উত্তর দিন। আমার ক্ষুধা নেই। গিয়ে খেয়ে আসুন। খিদে নেই, খাবো না বলে শুতে গেল। উঠে গিয়ে হাত ধরে টানতে দিলাম একটা চর, মানেই ব্যাস এবার খেতে গেল। আমি জানি তো এই মেয়ের ওষুধে একটাই। খেয়ে চলে এলো শিমলা। আমি দেখলাম তার চোখ ফোলা, বোধহয় কেঁদেছে, আর মুখে চরের দাগ। নিজের উপরে ঘৃণা হচ্ছে, কিন্তু এটা না করলে তাকে শাস্তি দেওয়া যাবে না। কাল সব কিছু গুছিয়ে নিন প্লিজ। তুমি আমায় যা বলবে আমি তাই করব। চাকরের মতো থাকবো এই বাসায়, প্লিজ। তাও তাড়িয়ে দিও না। শিমলা কেঁদেই যাচ্ছে। সবকিছু গুছিয়ে রাখেন বলে শুয়ে পড়লাম। আবার আজকে মাঝরাতে সে একই ঘটনা। আপনি কি আমায় মারবেন? শিমলা এবার চুপ হয়ে গেল। বোধহয় কাল রাতের কথা মনে পড়ে গেছে। যাক বাবা, ম্যাম তাহলে ঘুমিয়েছে। ম্যাম, কাল আপনাকে আপনার বাসায় দিয়ে আসবো না, আপনার জন্য একটা বাসা নেব। বোকা মেয়ে বলে কিনা ওকে ওর বাসায় রেখে আসবো। ইস, বউ আমার, আর রেখে আসবো অন্যের বাসায়। আর কথা নয়, ঘুমিয়ে নেই, কাল অনেক কাজ আছে। বাই। সকালে শিমলাটাকে ঘুম ভাঙলো। মোবাইলে তাকে দেখি 8টা বেজে গেছে। ফ্রেশ হয়ে নিলাম। শিমলা চা এনে দিল। আমি সেটা নিয়ে ছাদে চলে গেলাম। চা খাচ্ছিলাম আর শিমলার কথা ভাবছিলাম। নিচে তাকিয়ে দেখি মালপত্র নেওয়ার গাড়িও চলে এসেছে। আমি তাড়াতাড়ি কথা বলতে চলে গেলাম। কি কি জিনিসপত্র নেব তার লিস্ট তাদের দিয়ে দিলাম।
এরপর আমি জান্নাত আপাকে রেডি হতে বললাম। আমার রুমে গিয়ে আপনি আপনার সব কিছু গুছিয়ে নিন। শিমলা চুপ হয়ে আছে। কি হলো, কথা বলেন না কেন? প্লিজ তুমি আমায় তাড়িয়ে দিও না। যা বলছি তাই করেন। এই বলে আমি চলে গেলাম। আমার সব কিছু আগেই গুছিয়ে রেখেছি। জান্নাত আপু রেডি। আমি শিমলাকে ডাক দিলাম। আপনারা ভাবছেন শিমলা তো অপমান সহ্য করতেছে, আসলে সে অনেক বড় ভুল করেছে। এটা তার শাস্তি হিসেবে সে মেনে নিয়েছে, এছাড়া আর কোনো উপায় নেই। কিছু সময় পর মিসেস এলো। মুখে কোনো হাসি নেই, চুল এলোমেলো, কিন্তু খুবই কিউট দেখাচ্ছিল। ইচ্ছে করতেছিল গাল দুটো ধরে টান দেয়, কিন্তু কন্ট্রোল করে নিলাম। সবাই চলো আমার সাথে। চলো ভাইয়া, ভাবি তুমিও আসো। সবাই মানে? একদম চুপ। শিমলা চুপ হয়ে গেল। ভাইয়া তুই ভাবির সাথে এমন করে কথা বলিস কেন? আপনি চুপ করে চলেন প্লিজ। এরপর 3 জন মিলে একটা গাড়িতে উঠলাম। জানা তো অনেক এক্সাইটেড, কারণ নতুন বাসা তো তাই। আর শিমলার মনে তো অনেক প্রশ্ন। আমি কিছু বলবো না, সারপ্রাইজ দেব। বাসার সামনে এসেই ভাইয়া অনেক বড় বাড়ি। হ্যাঁ, আমার আপির জন্যই তো নিলাম। আমি জানি তুই আমায় বোকা বানাচ্ছিস। ভাবির জন্য এই বাসা? হ্যাঁ, এবার চলো। শিমলা চুপ করে আছে, কারণ জানে কিছু বললেই তো আমি আছি। বউ তো এমনই হওয়া উচিত, স্বামী যা বলবে তাই করবে। মেয়েরা শিমলাকে দেখে শেখো। জান্নাত আগে গিয়ে তার পছন্দের রুমটা দখল করে নিল। পাগলি একটা। কি হলো, আপনাকে কি নিমন্ত্রণ করে নিয়ে যেতে হবে? শিমলা চুপ করে হাঁটা দিল রুমের ভেতরে। ম্যাম, এটা তো কেবল শুরু, খেলা এখনো বাকি আছে। আমি ভিতরে গিয়ে বললাম, আপনার যেটা পছন্দ সেটা আমার সহ আপনার মালপত্র নিয়ে গুছিয়ে রাখুন। কিন্তু সেটার জন্য তো লোক আছে আমার। আমি ফোন দিব, এক্ষুনি চলে আসবে। আমি যেটা বলছি সেটা করুন। শিমলা মুখ বুজে কাঁদতেছে। একদম চুপ, আপু যেন কিছু টের না পায়। এরপর রান্নাটা করে ফেলবেন। কিন্তু আমি রাগি চোখে তাকালাম। কিছু কিছু সময় চোখ কথা বলে, মুখে বলতে হয় না। আমি ফ্রেশ হতে গেলাম। এসে দেখি রুমটা সুন্দর করে গোছানো হয়েছে। বাহ, বেশ ভালোই তো পারে ম্যাম। এখানেও কিছু ভুল ধরে বকা দিলাম। এদিকে আপি তো তার রুমে টেডি দিয়ে ভরে ফেলেছে। পাগলে একটা। কিছু চকলেট বের করে টেডি বেরের সামনে নিয়ে, আপু খাবে তুমি? জান্নাত দেখে আগে ফুলতেছে। কি হলো, খাবে না তুমি? এবার আরেকটা সামনে নিয়ে, আপনি খাবেন? জান্নাত কিছু না বলে আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। যা, চকলেটগুলো নিয়ে নিল, সাথে কিলঘুষি তো ফ্রি। কোনো মতে বেঁচে ফিরে আসলাম আমি। বাপরে, আমার আপুকে রাগালে কেউ পারবে না ওর সাথে। বাসায় সব জিনিস গোছানো শেষ, মানে যাদেরকে মালপত্র আনতে বলেছি তারা এসে সবকিছু ঠিক করে গেছে। ঘড়িতে দেখি 11টা বেজে গেছে। জান্নাতকে খাবার দিয়ে এসেছি ওর রুমে, অর্ডার দেয়া না, আর আমাদের জন্য এনেছি, কারণ আমি জানি শিমলা রান্না করতে পারে না। আমি রান্নাঘরে গেলাম, গিয়ে দেখি শিমলাকে চেনাই যাচ্ছে না। মুখে চুলে আটা হলুদ মাখিয়ে ভূত। আমি হাসবো না কাঁদবো বুঝতেছি না। কি রান্না হয়েছে আপনার? তুমি গিয়ে বসো, আমি দিতেছি। হ্যাঁ, টেবিলে গিয়ে বসলাম। খাবার দিল কিছু সময় পরে। মুখে দিয়েই আমি সরি বলেই ভ্যা করে কেঁদে দিল, পুরো বাচ্চাদের মতো করে। আগে কখনো এভাবে কাঁদতে দেখিনি, তাই মাফ করে দিলাম, না হলে দিতাম ঠাস করে। হয়েছে, এবার থামেন। শিমলা কেঁদে যাচ্ছে। প্লিজ থামুন, আপু চলে আসবে। শিমলা এবার থেমেছে। এবার আপনি এগুলো খান। শিমলার রান্না খাবার মুখে দিয়ে সে ওয়াক্থু করা শুরু করলো। এইগুলো সব আপনি খাবেন। শিমলা ভয় পেয়ে গেছে। এই নিন। শিমলা খুশি। খেয়ে বাসার কাজগুলো করে ফেলুন। এরপর আমি খেয়ে বাইরে গেলাম। কিছু সময় আড্ডা দিলাম ফ্রেন্ডদের সাথে। বাসায় গেলাম। বাসায় এসে দেখি 2 মহারানী বসে বসে টিভি দেখতেছে। শিমলা হাসতেছিল, আমায় দেখে চুপ হয়ে গেল। ভাই বিকালে ঘুরতে নিয়ে যাবি আমাদের? না, আমি কিচ্ছু জানি না। যাবি ব্যাস, এটাই ফাইনাল। হ্যাঁ, কে পারে এর সাথে? এই বলে আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। বিকালে শিমলাটা কে ঘুম ভাঙলো। আমি ফ্রেশ হয়ে নিলাম। এরপর 3 জনে মিলে বের হলাম। 2 জনেই পড়ি, আমার আপু তো ছোট পড়ি। এরপর সবাই মিলে একটা পার্কে গেলাম। সেখানে গিয়ে ঘটলো আরেক ঘটনা। পার্কে বসে আমরা সকলে মিলে বাদাম খাচ্ছিলাম। ঠিক তখনই আমার কলেজ ফ্রেন্ড নেহা আসে। আমায় দেখে জড়িয়ে ধরে। ও একটু গায়ে পড়া মেয়ে। ওই কেমন আছিস তুই? ভালো, তুই কেমন আছিস? এর আগে ভালো ছিলাম না, এখন ভালো আছি। হ্যাঁ, শুনলাম তোর নাকি চাকরি হয়েছে। হ্যাঁ, এভাবে কিছু কথা বলতেছিলাম, এদিকে দিকে শিমলা জ্বলতেছে। আমি আরো দেখে দেখে কথা বলতে লাগলাম। এরপর নেহা আমার নাম্বার নিল। আসলে অনেকদিন পরে দেখা হলো তাই। শিমলা তো পুরো হট হয়ে গেছে। জান্নাত আপু ওর মতো চকলেট খাচ্ছে। এরপর নেহা চলে গেল। এভাবে কিছু সময় পরে আমরা 3 জন বাসায় আসলাম।
বাসায় এসে জান্নাত ওর রুমে চলে গেল। শিমলা আমার আগে আমার রুমে চলে গেল। আমি পরে রুমে গেলাম। আমি যাওয়ার পর, এই তোমার সাথে ওই মেয়েটিকে? আপনাকে কেন বলবো? আমি বলতে বলেছি তাই। কেন, তুমি কে? কারণ আমি তোমার স্ত্রী। আমি তোমাকে স্ত্রী হিসেবে মানি না। আমি তো মানি, আর তোমাকেও মানতে হবে। মানি না বলেই চলে আসতে লাগলাম। শিমলা আমার হাত ধরে, তুমি আগে বলো আমায় মেনে নিয়েছো? হাত ছাড়ো। না, ছাড়বো না। আমাকে কখনো টাচ করলে এমনই হবে। এই বলে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাম এখনো কাঁদে। আমি আর কিছু না বলে বাইরের রুমে এসে টিভি দেখতে বসলাম। জান্নাত আপু বই পড়ে আর শিমলা কান্না করে। যখন রাত 9টা বাজে আমি রুমে গেলাম। গিয়ে দেখি সে এখনো কাঁদে, চোখ দুটো ফুলে গেছে। এইবার আমার খারাপ লাগতেছে, এসে করতেছে চোখের পানি মুছে দিই। কিন্তু না, আমি যে কষ্ট করেছি সেগুলো ওকে পেতেই হবে। আর তখনই বুঝবে কষ্ট কি হলো, আপনি কাঁদেন কেন? শিমলা কেঁদে যাচ্ছে আরো জোরে। চুপ, একদম চুপ থাকেন। শিমলা আরো জোরে কাঁদে। কি আর করবো, গায়ে তো আর হাত দেওয়া যাবে না, নিজের স্ত্রী বলে কথা। যদি আপনি চুপ না করেন তাহলে আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসবো। শিমলা এবার চুপ। আর গিয়ে খেয়ে নিন আপুকে নিয়ে, কাজের লোক ঠিক করেছি। শিমলা মাথা নেড়ে চলে গেল। আজ আর ক্ষুধা নেই, তাই ঘুমিয়ে পড়লাম। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল। আর এই প্রতিদিনই শিমলাকে অবহেলা করেছি। আজ সকালে অফিস আছে, শিমলা আমায় ডেকে দিয়েছে। আমার চাকই 2 মিনিট দিতেছি। তাড়াতাড়ি দিন। এরপর ফ্রেশ হয়ে নিলাম। আমি জানি শিমলা অনেক কষ্ট পাইছে, কিন্তু কিছু করার নেই, এটা ওর প্রাপ্য। এরপর দুজনে নাস্তা করে বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে। তুমি প্লিজ আমার গাড়িতে আসো। আমি কারো গাড়িতে চাই না। প্লিজ তুমি আসো, না হলে অফিসের সকলে কি ভাববে? আমি কিছু জানি না। এই বলে চলে এলাম অফিসে। আমি শিমলার পরে এসে বসালাম। আমি যেই মাত্র দরজাতে অফিসে ঢুকবো তখনই সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। অবশ্যই আমি কারণটা বুঝতে পারতেছি। আমি কোনো কথা না বলে আমার কেবিনের উদ্দেশ্যে রওনা দিলাম। ম্যাম, আসবো? অফিস অন্তত অফিসের মতোই ব্যবহার করা উচিত, তাই ভালোভাবেই কথা বললাম। আসো। আর তুমি অনুমতি নিচ্ছ কেন? আমি অফিসের একজন কর্মচারী, তাই অনুমতি নিলাম। এরপর থেকে পারমিশন নেওয়ার দরকার নেই। হ্যাঁ, চেষ্টা করব। এরপর আমি আমার কাজ করতে লাগলাম। সে আমার দিকে তাকিয়ে আছে একভাবে। আমি বিরক্ত হচ্ছি, তবে কিছু বললাম না। লাঞ্চ টাইমে আমি বাইরে যাব, তখন তুমি আমার সাথে খাও। তার কোনো দরকার নেই, আমি বাইরে খেয়ে নিতে পারবো। প্লিজ তুমি আমার সাথে এমনভাবে কথা বলো না, আমার খুব কষ্ট হয়। এতে আমার কিছুই করার নেই। এটা বলে আমি চলে এলাম। বাইরে এসে রহিমার বাকি সকলের সাথে দেখা। স্যার কেমন আছেন? তুমি আমায় স্যার বলতেছো কেন? ইস, ভাই যেন কিছু বোঝে না, ম্যামকে বিয়ে করে এখন ন্যাকা। আসলে আর বলতে হবে না ভাই, আমি আগেই সন্দেহ করেছিলাম আপনি আর ম্যাম প্রেম করেন। ভাই বিশ্বাস হয়েছে ভাইয়া, আর বলতে হবে না, আমরা সব বুঝেছি। তাহলে তো ভালো, সকলে খেতে চলো। না, আমরা এখন খাবো না। তাহলে বাইরের রেস্টুরেন্টে খাবো। ভালো, তাহলে চলো। যাব, তবে বিল কিন্তু আপনাকে দিতে হবে। কিন্তু কেন? বিয়ের ট্রিট হিসাবে। কিন্তু আমরা কিছু জানি না, ট্রিট চাই। কি আর করার, সকলের কাছে আমি পরাজিত, তাই পকেট খালি হয়ে গেল। অফিসে ফিরে আবার কাজ করতে লাগলাম। অফিস শেষ করে বাইরে এলাম। এসে দেখি ম্যামের গাড়ি দাঁড়িয়ে আছে। ম্যাম আমাকে বলল আসতে। না, আপনি যেতে পারেন বলে হাঁটা দিলাম। এখন বাসায় যাব না, বিকেল 5টা বাজে। কিছুদিন আগে বেতনের টাকা পেয়েছি, তাই আজ বাইক কিনতে যাব। কারণ অফিসে আসতে রোজ এইভাবে রিক্সায় আসা যায় না। এক বন্ধুকে ফোন করে আসতে বললাম, ওকে নিয়ে একটা শোরুম থেকে একটা বাইক কিনলাম। অনেক টাকা খরচ হয়েছে। এরপর দুজনে কিছু খেয়ে বাসায় চলে এলাম। আমি বাইকটা বাইরে রেখে জান্নাতকে ফোন দিলাম। ওকে বাইরে আসতে বললাম, কারণ আমার আপু বাইক পছন্দ করে, তাই তাকে সারপ্রাইজ দেব। জান্নাত দরজা খুলে বাইকটা দেখে বলল, ভাইয়া এটা কার? আমার না। জান্নাত মুখটা পেঁচার মতো করে ফেলেছে। আমার না, তবে আমার ছোট একটা পরীর বাইক, তার নাম জান্নাত। জান্নাত কিছু না বলেই কিছু কিলঘুষিতে জড়িয়ে ধরলো। আমি তো হাসতেছি। ভাই আমি খুব খুশি যে তুই একটা বাইক কিনেছিস। হ্যাঁ। এরপর দুজনে মিলে বাইকে উঠলাম। আপুটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। পিছনে ফিরে দেখি শিমলা ছলছল চোখে দাঁড়িয়ে আছে। ভাবি তুমিও আসো। শিমলা মুখে হাসি দিয়ে উঠে পড়ল। কি মেয়ে রে বাবা। এরপর সকলে মিলে ঘুরে এলাম। রাতে সকলে মিলে বাইরে খেয়ে এলাম। ঘরে এসে, আপু তুই বই বের কর, আমি পড়াতে আসতেছি। আমি আর শিমলা রুমে চলে এলাম। শিমলাকে খুশি খুশি মনে হচ্ছে, তাই আমি বললাম,
আপনি আজ থেকে জান্নাতকে পড়াবেন। আমি? হ্যাঁ, কেন, কোনো প্রবলেম আছে? না। তাহলে যান। এইভাবে শিমলাকে টর্চার করে আর মনে মনে ভালোবেসে চলছিলাম। এভাবে চলছিল আমার জীবন। এভাবে 3 মাস কেটে যায়। 3 মাস পর শিমলাকে 3 মাস ধরে টর্চার করে আসতেছি। আজ রাতে অফিস এসে বাসায় চলে এলাম। আমি আগে এসেছি, কারণ বাইক চালিয়ে আগে চলে এসেছি, আর ম্যাম পরে আসবে। এই কয়দিনে শিমলার চেহারা একদম দেখার মতো হয়েছে। আর রাতে মাটিতে শুতে তো কষ্টই হয়, তাই আজ রাতে শিমলাকে মেনে নেব ভাবতেছি, কারণ এই কয়দিনে ম্যাম অনেক কষ্ট পেয়েছে। বিকেলে আমি বাইরে চলে এলাম। শিমলা আমায় কিছু জিজ্ঞেস করে না, কারণ কিছু বললে আমি বকা দিই, তাই কিছু জিজ্ঞেস করতে ভয় পায়। রাতে বাসায় চলে এলাম। এসে দেখি শিমলা আমার আপুকে বই পড়াচ্ছে। রাত অনেক হয়েছে, এখন খেতে চলো সবাই। ভাবি চলো। সকালে খাওয়া দাওয়া করে নিলাম। শিমলাকে উদ্দেশ্য করে বললাম, আজ তোমার পরিষ্কার করার দরকার নেই। বউকে বলে একজন লোক ঠিক করেছি, আজ থেকে সে পরিষ্কার করে দেবে। এরপর দিকে শিমলা আবার জান্নাতকে পড়াতে বসবে। ঠিক তখনই আমি, আপু আজ থেকে তুমি একা একা পড়বে। ভাইয়া, আমার ভাবির কাছে পড়তে ভালো লাগে। আমি যেটা বলছি সেটা শোনো। তোমার ভাবির কষ্ট হয়তো নাকি? তুমি রুমে এসো। শিমলাকে বললাম। আমি রুমে এসে খাটে বসে আছি। শিমলা এসে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, তুমি কিছু বলবে? না, শুয়ে পড়ো এখন। অবাক হয়েছে আমি যাকে তুমি ডাকতেছি, তাই যে মাত্র নিচে বিছানা করবে, আজ থেকে নিচে ঘুমানোর দরকার নেই। প্লিজ আমায় ঘর থেকে বাইরে বের করো না, আমি নিচে এক কোণে শুয়ে থাকবো। আমি তা বলেছি? তাহলে আমি ঘুমাবো কই? খাটে। কি? হ্যাঁ। তাহলে তুমি ঘুমাবে কই? খাটে ঘুমাবো। বলে এক লাফে খাটে উঠে পড়লো। বালিশের দরকার নেই। তাহলে মাথা দিব কই? তুমি শুয়ে পড়ো, আমি দেখতেছি। শিমলা হ্যাঁ বলে শুয়ে পড়লো। শিমলাকে আমার বুকে টেনে নিলাম। শিমলা খুব অবাক, সাথে লজ্জা পাচ্ছে। জোরে ধরে শুয়ে আছি। শিমলার মাথা আমার বুকে। শিমলা লজ্জায় মুখ গুজে আছে আমার বুকে। ম্যাম, আপনি লজ্জা পাচ্ছেন কেন? মোটেও না। তাই? তাহলে তার কোনো প্রবলেমই নাই বলে 4 ঠোঁট এক করে দিলাম। শিমলা খুব অবাক আর সাথে লজ্জাও পাচ্ছে। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। কেমন লাগলো ম্যাম? কি দুষ্টু তুমি। আরেকটা দিই? না, তার আগে তুমি বলো আমায় মেনে নিয়েছো? হ্যাঁ। তাহলে তুমি আমায় এতদিন আমার সাথে এমন ব্যবহার করলে কেন? তোমার সাথে মাত্র 3 মাস এমন করেছি, আর আমি 5 বছর এমন কষ্ট ভোগ করেছি। তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই। মিম আমায় যেভাবে বলেছিল তাতে আমি ওই কথাটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আর কাঁদতে হবে না ম্যাম, আমি এবার তো তোমায় মেনে নিয়েছি। তাহলে এতদিন আমায় কষ্ট দেওয়া তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, সব খুলে বললাম। কুত্তা, বিলাই, ড্রাগন খটাস ইত্যাদি বলেই বুকে কিল ঘুষে মারতে লাগলো। আমি জড়িয়ে ধরলাম জোরে। আমাকে আর কষ্ট দিবে না তো? না, দিব না। তবে? তবে কি? আমার আরো একটা চাই। কি চাই? ওইটা। যা, কি দুষ্টু। আর কোনো কথা না বলে এক করে দিলাম। সকালবেলা শিমলাটাকে ঘুম ভাঙলো। ওই উঠো, সকাল হয়ে গেছে। কি করতেছো সেই সকাল থেকে? পরে উঠি প্লিজ। পরে মানে কি? এখনই উঠো, অফিসের টাইম হয়ে গেছে। পরে যাবো অফিসে। পরে কেন? দেরি হলে কিন্তু অফিসে ঢুকতে দিব না। তুমি ঢুকতে না দেবে কে? ওটা আমার বইয়ের অফিস, আমি যখন খুশি তখন যাব। কি? তবে রে? এক লাফে উঠেই বাথরুমে চলে গেলাম। পরে দেখে নেব তোমায়। যাও যাও। এবার ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার সময় তেমন কোনো কথাই হয়নি। এরপর দুজনে বের হলাম অফিসের উদ্দেশ্যে। ম্যাম আজ আমার বাইকের পেছনে। অফিসে ঢোকার পর সবাই অবাক, কারণ আজ দুজনে একসাথে এসেছি। এর আগে কখনো আসিনি, তাই এরপর থেকে আমাদের এইভাবে দুজনের জীবন চলছিল। এইদিকে জান্নাতুপুর পরীক্ষাও শেষ। আমাদের 3 জনের ছোটখাটো সংসারটা ভালোভাবে চলছিল। একদিন, ভাবি আমার পরীক্ষা তো শেষ। তো চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি, অনেকদিন ঘুরতে যাওয়া হয় না। ঠিকই বলেছো। হ্যাঁ, তা কোথায় যাওয়া হবে? আমি নিয়ে যাব তোমাদের। কোথায়? কোথায় ভাবি? নাম বলবো না, গেলেই বুঝতে পারবে। হ্যাঁ। ও তাহলে কবে যেতে চাও তোমরা? 3 দিন পরে। ওকে। এরপরে 3 দিন ধরে আমরা সকলে সবকিছু গুছিয়ে নিলাম। শপিং করতে গেলাম। শপিং এর কথা কি বলবো,
মেয়েরা পারে বটে। এরপর অবশেষে সেই দিন এলো। এখানে আমার জন্য বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। আমি তো তা বুঝতে পারিনি। সবকিছু সিমলার প্ল্যান ছিল। সকালে আমরা সিমলা গাড়ি করে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে। আমি আর আপু অবশ্য জানি না কোথায় যাচ্ছি। সেখানে পৌঁছতে আমি পুরাই শকড। গাড়ি থেকে 5 ঘন্টা পর নামলাম। জায়গাটা চেনা চেনা মনে হচ্ছে, মনে হয় আগেও এসেছি, কিন্তু চিনতে পারতেছি না। আমরা এসে একটা বড় বাড়ির সামনে নামলাম। এসে দেখি দরজার সামনে শিমলার আব্বু দাঁড়িয়ে আছে। তার মানে এটি শিমলার বাড়ি, আর জায়গাটা বাগেরহাট, যার কারণে আমার এত চেনা চেনা লাগতেছিল। 5 থেকে 6 বছর পরে এখানে এসেছি তো, তাই চিনতে পারিনি। এখানে এসে পরিবারের কথা মনে পড়ে গেল। ইচ্ছে করতেছে এক দৌড়ে আম্মুর কাছে চলে যায়, কিন্তু কিছু একটা বাধা দিচ্ছে। এটাই হয়তো অভিমান। এসব ভাবতেছিলাম ঠিক তখনই। ওই, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে না ভেতরে আসবে? হ্যাঁ চলো। বাবা কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি? ভালো। আর আমাকে আঙ্কেল নয় আব্বু বলে ডাকো। জি আব্বু, ভালো আছি। এবার ঠিক আছে। বাবা ভিতরে আসো। হ্যাঁ চলুন। আপু তুমি আসো আমার সাথে। ভাইয়া। জানাতে একটা রুমে নিয়ে এলাম। আমি শিমলা এক রুমে গেলাম। আমার খুব টায়ার্ড লাগছিল, তাই আমি ঘুমিয়ে পড়তেছি। ঘুমাও। সন্ধ্যার একটু আগে একটা বাচ্চাটাকে ঘুম ভাঙলো। আমি ভাবলাম কোনো স্বপ্ন হবে, তাই আবার ঘুমালাম। কিন্তু কিছু সময় পরে আবারও একটা মেয়ে ডাক দিল, চাচু। ও চাচু। হ্যাঁ কে? চাচু। ওই কে আমার চাচুটাকে? লাফ দিয়ে উঠলাম। ওরে দেখি খুব কিউট একটা বাচ্চা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপু আপনি কে? বাচ্চা আমার খুব ভালো লাগে, তাই একটু মজা করি। আমায় চেনো না? দাঁড়াও তোমায় দেখাচ্ছি। এই বলে আমার উপরে চড়ে বসলো। আপু আপনি কে, আর আমায় মারছেন কেন? তুমি আমার চাচু, তাই আমি আমার চাচুর সাথে যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? ওই মেয়ে তুমি কি বলো? কে তোমার চাচু? চাচু বলে কেঁদে দিল। দূর, কি করব? তাই কান্না থামানোর জন্য কোলে নিলাম। কোলে নেওয়ার সাথে সাথে চুপ। সে কি হাসি। চাচু। আপু আমায় প্লিজ মাফ করো। আর কে তোমার চাচু? তোমার নাম কি? আর তোমার আব্বুর নাম কি? আমার নাম নীলা। হ্যাঁ, খুব ভালো নাম। আর আমার আব্বুর নাম শফিক। কি? তোমার আব্বুর নাম শফিক? কোল থেকে নামিয়ে দিলাম, কারণ শফিক আমার ভাইয়ের নাম। আমি বুঝলাম না, তার মানে ভাই বিয়ে করেছে। কিন্তু মেয়ে আমায় চিনে কি করে? নীলা ওয়াও করে কেঁদে দিল। আবার করে নিলাম, এবার থামলো। চাচু তুমি খুব পচা, এতদিন আমার কাছে ছিলে না, আর এখন কোলে নিচ্ছ না। কিন্তু তুমি আমায় চেনো কিভাবে? আমার নানু বলেছে তুমি আমার চাচু, আর নানু তো রোজ কাঁদে তোমার জন্য। কিন্তু কেন? তোমাকে নাকি তারা ভুল বুঝে তাড়িয়ে দিয়েছে, তাই। ও। কিন্তু আমি তোমাকে আর এখানে থাকতে দিচ্ছি না, তোমাকে আমি আমার সাথে নিয়ে যাব। আমি যাব না। আর তুমি কার সাথে এখানে এসেছো? আমি আব্বুর সাথে এসেছি। তোমার আব্বু কোথায়? আব্বু নিচের রুমে। কি? আর এখন চলো বাড়িতে যাবা। হ্যাঁ যাও। কোল থেকে নামিয়ে দিলাম। নীলা ভেবে করে কেঁদে দিল। কি করব, এই মেয়ে তো আমার কোল ছাড়া কিছুই বোঝে না, তাই কোলে নিলাম। নীলা চুপ হয়ে গেল। ওই তুমি কাঁদলে কেন? তুমি আমার সাথে কেন যেতে চাও না, তাই কাঁদছি। যাব না। তাহলে আবার কাঁদবো কিন্তু। না না প্লিজ। তাহলে চলো আমার সাথে। না, চুপ চুপ, আমি যাব। হ্যাঁ। এইভাবে দুজনে বসে গল্প করতে লাগলাম। আর বুঝলাম আমার জন্য আমার পরিবারের সকলে কাঁদে, সকলে মিস করে। আর আম্মু সব থেকে বেশি কাঁদে। ভাইয়া বিয়ে করেছে, এক মেয়ে, নাম নীলা। কিছু সময় পরে পিছিয়ে তাকিয়ে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। কতদিন পরে দেখলাম, কিন্তু রাগের জন্য কথা বললাম না। শ্রাবণ কেমন আছিস? আমি চুপ। এখনো রাগ করে আছিস? আমি এখনো চুপ করে আছি। আমায় ক্ষমা করে দে প্লিজ। এ কি, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? শ্রাবণ প্লিজ ভাই ক্ষমা করে দে আমায়। প্লিজ আপনি এখন যেতে পারেন। চাচু তুমিও চলো আমার সাথে। পরে যাব। তাহলে আমিও যাব পরে। না, তুমি তোমার আব্বুর সাথে যাও। না না, যাব না, আমি তোমার সাথে থাকবো। বসো। হ্যাঁ ওকে। আম্মু আমি যাই কেমন? ওকে আব্বু, বাই। ভাইয়া চলে গেল। ভাই অনেক কেঁদেছিল, কিন্তু আমি কিছু বলিনি। এরপর শিমলা জান্নাত এলো। জান্নাত কিছু বুঝতেছিল না, আমি সব খুলে বললাম। জান্নাত শুনে কেঁদে দিল। ভাইয়া তোমার জীবনে এত কষ্ট?
না রে পাগলি, যার কাছে তোর মতো বোন আছে তার আবার কিসের কষ্ট। জান্নাত ভাই বলে জড়িয়ে ধরলো, পাগলি একটা। এরপর বুঝলাম এটা সব শিমলার প্ল্যান। আমার খুব রাগ হলো। ভেবেছিলাম পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখবো না, কিন্তু শিমলার জন্য। এরপর রাতে নীলা আমার কাছে যারা শোবে না,